নমস্কার, আমি রিয়াশ্রী। আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর রূপম ঘাস, আমার স্যার, সকলেরই স্যার। উনি বায়োসায়েন্টিস্ট ইন নিউরোফিজিওলজি। এছাড়াও উনি রাইটার, এন্টারপ্রেনার এবং সকলেরই স্যার। আমার মেন্টর তো অবশ্যই, আমার ছাড়াও অনেক হাজার হাজার পেশেন্টের মেন্টর উনি। আচ্ছা, তাহলে আজকে আমরা যে জিনিসটা নিয়ে শিখবো, দুদিন ধরে আমরা ঘুম সম্পর্কে শিখেছি। আজকে আমরা যেটা শিখতে চলেছি আমরা সকলে, সেটা হচ্ছে স্বপ্ন সম্পর্কে। তো আমি যেটা জানতে চাইছি সকলের তরফ থেকে, যে আমরা যে স্বপ্ন দেখি সেটার কি প্রকৃতির কোনো অর্থ আছে? আর স্বপ্ন বলতে আমরা কি বুঝি, মানে স্বপ্নটা অ্যাকচুয়ালি কি? এটা বাস্তব না অবাস্তব? প্রত্যেক দিনের মতনই আগে আমি তোমাকে জিজ্ঞেস করব, তুমি স্বপ্ন নিয়ে কেন জানতে চাও? জানতে চাওয়ার কারণটা কি তোমার? আচ্ছা, দুদিন ধরে আমরা ঘুম সম্পর্কে আলোচনা করেছি, তাই ঘুমের সাথে খুব অঙ্গাঙ্গিকভাবে জড়িত স্বপ্ন। আচ্ছা, তাই আমার মনে হলো যে ঘুমের পরে স্বপ্নটা আমরা শিখি। মনে তো অনেক কিছুই হতে পারে। আমি জিজ্ঞেস করছি স্বপ্নের সিগনিফিকেন্সটা তোমার জীবনে কি? তুমি কি এমন কোনো স্বপ্ন দেখেছো যেটা বারে বারে দেখেছো, বা এমন কোনো স্বপ্ন যেটা তোমাকে কনফিউজ করেছে বা যেটা নিয়ে তুমি জানতে চাইতে? তো আমার কিউরিওসিটিটা হচ্ছে, তোমার জীবনে স্বপ্নের কি স্থান রয়েছে, এবং তোমার নিজের জীবন থেকে তুমি স্বপ্নকে কিভাবে কোরিলেট করেছো, সেটা আমি একটু বোঝার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে একদম প্রথম থেকে বলি। একদম যখন ছোট ছিলাম, তখন ছোটবেলায় ঘুমোতে যাওয়ার কিছুক্ষণ পরে মনে হতো হঠাৎ করে খাট থেকে পড়ে যাচ্ছি। তারপরে মানে এটা অনেকবার দেখেছি, এটা আমি। মনে হতো না স্বপ্নতে দেখতে? না, স্বপ্নতে দেখতাম, মনে হতো না, এটা স্বপ্নতে দেখতাম। স্বপ্নতে খাট থেকে পড়ে যেতে, না পড়ে যাচ্ছ যাচ্ছ করতে? পড়ে যাচ্ছে যাচ্ছে দেখতাম, ওই সময় মানে চমকে উঠতাম, আচ্ছা, এই খাট থেকে পড়ে গেলাম, এরকম মনে হতো। তারপরে যখন আমি, দেখতে কি দেখতে? খাটের একদম কোনায় চলে গেছো এরকম কিছু দেখতে? না না, এরকম কিছু দেখিনি, এরকম কিছু দেখিনি। তার একটু বড় হওয়ার পরে যখন পরীক্ষা টরীক্ষা দিতাম, মানে ওই বয়সী আর কি, সেই সময় দেখতাম স্বপ্ন যে প্রত্যেকবারই পরীক্ষা হলে যাচ্ছি, কিন্তু পরীক্ষা কমপ্লিট হচ্ছে না, কোনো কারণে একটা বাধা হচ্ছে, আবার মানে সেই পরীক্ষাটা আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। এরকম বহুবার আমি এই স্বপ্নটা অনেক বছর ধরে দেখেছি, যখন আমি পড়াশোনা করেছি সেই সময়কার। পড়াশোনা করেছো না মুখস্থ করেছো স্কুলের পড়া? হ্যাঁ। আচ্ছা। তো যখন তুমি এই স্বপ্নটা দেখতে তখন তোমার কিরকম মনে হতো? ভালো লাগতো না অবশ্যই, ভালো তো লাগার কথাও নয়। পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিতে পারছি না, সেটা তো ভালো লাগার কথাও নয়। আচ্ছা, তারপরে? তারপর স্বপ্ন দেখেছি, কখনো মানে সেরকম খুব ভালো স্বপ্ন দেখেছি এটা খুব কম। বেশিরভাগই স্বপ্ন দেখেছি বা মনে রাখার মতো রেখেছি যেগুলো আমি মানে ভালো স্বপ্ন নয়। যেমন আমি জলে পড়ে যাচ্ছি, যেমন আমি সুনামি এসছে, আচ্ছা, আমাকে নিয়ে যাচ্ছে জলে, এইরকম টাইপের। মানে তুমি খাট থেকে পড়েছো, পরীক্ষার হলে পড়েছো, জলে পড়েছো, আর কোথায় কোথায় পড়েছো? ব্যাস। হাওড়া ব্রিজ আমি, থেকে পড়োনি? না, ওই স্বপ্নটা দেখতে পারিনি এখন। আচ্ছা, তারপরে আর কিরকম স্বপ্ন দেখেছো? এইরকমই বারবার স্বপ্ন দেখেছি, মানে আমি পড়ে যাচ্ছি খাট থেকে, তারপরে কিছু একটা কমপ্লিট হচ্ছে না, এক্সাম, তারপরে হয়তো সুনামি আসছে, আমাকে জলের তোড়ে নিয়ে যাচ্ছে, জলে পড়ে যাচ্ছি, বারবার এরকম স্বপ্ন দেখেছি। হ্যাঁ, অবভিয়াসলি এক একটা টাইমে দেখেছি আমি প্রচুর খাচ্ছি। প্রচুর খাচ্ছো? হ্যাঁ, প্রচুর খাবার খাচ্ছি। ভালো ভালো খাচ্ছো না ভালো ভালো খাচ্ছি। আলু সিদ্ধ ভাত প্রচুর করে খাচ্ছো? ভালো খাবার খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি প্রচুর।
তো এই যে এত স্বপ্ন দেখেছো বিভিন্ন সময়, হুম তো বিভিন্ন সময় স্বপ্ন দেখার পরে হুম পরের দিন তোমার কি মনে হতো? স্বপ্নটা যেদিন দেখলে ঘুম থেকে উঠে তোমার কিরকম মনে হতো, কি মনে হতো? উম, অবশ্যই যখন আমি পড়ে যাচ্ছি, এক্সাম কমপ্লিট করতে পারছি না, খাট থেকে পড়ে যাচ্ছি, একদম ভালো লাগেনি। যেমন সাধারণভাবে মনটা কু ডাকে, নেগেটিভিটি হয়, অবভিয়াসলি 2-3 দিন ধরে এরকম মনের মধ্যে চলে, কি হবে, কেন এরকম দেখলাম, একটু এক্সট্রা সতর্ক, এইরকম, মানে স্ট্রেসের মধ্যে দিয়ে যেতাম সেই কটা দিন, পরের কটা দিন। আচ্ছা, তাহলে মোটামুটি তোমার শুধু পডকাস্ট না, এই যে তুমি এতবার খাট থেকে পড়েছো, পরীক্ষা হলে পরীক্ষা শেষ করনি, জলে পড়েছো, সুনামিতে পড়েছো, যা ইচ্ছে খেয়েছো, এইটা তুমি জানতে চাও যে এইগুলো কেন হয়েছে, এবং তোমার হ্যাঁ প্রচুর অবশ্যই, আমার ভীষণ এইটা পড়তে ওই জন্য মজা লাগছে আপনার কাছে, কারণ আপনার ব্লগে, আপনার বইতে আমি বারবার দেখেছি যে আপনি এই ড্রিমস সম্বন্ধে অনেক কিছু লিখেছেন, অনেক কিছু রিসার্চ করেছেন। তো এটার জন্য আমি ভীষণ আজকে ইন্টারেস্টিং কনটেক্সট মনে হয়েছে আমার, এই জন্য। ঠিক আছে। তো সাধারণ ভাষাতে বোঝার চেষ্টা করি আমরা যে স্বপ্নটা কি, এবং স্বপ্নটা পারপাসটা কি, স্বপ্ন হুম কেন দেখা হয়, হুম তারপরে আমরা বুঝবো যে স্বপ্নের মানেগুলো কি কি, কিরকম কিভাবে অ্যানালাইসিস করতে হবে। কেমন? একদম। দেখো, স্বপ্ন নিয়ে রিসার্চ প্রথম থেকেই মানুষ করে আসছে, কারণ মানুষের কাছে এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। রাতেবেলা একটা ভিভিড কালারফুল দেখছে, কখনো সেটার মানে সে বুঝতে পারছে, কখনো চেনা জানা লোক দেখছে, কখনো আবার অদ্ভুত কিছু দেখছে। তো স্বপ্ন নিয়ে রিসার্চ অনেক আগের থেকে হয়েছে, এবং আমাদের বিভিন্ন প্রমুখ লিটারেচারে স্বপ্নের বর্ণনা রয়েছে। এবং বিজ্ঞান আজকে এতদূর এগিয়ে যাবার পরেও বৈজ্ঞানিকদের কিছু কিছু ধারণা রয়েছে স্বপ্নটা কি। আলাদা আলাদা থিওরি লোকে প্রপোজ করেছে, কিছুটা ওয়ার্ক হয়েছে। ফাংশনাল এমআরআই বলে একটা ডিভাইস আছে, যেটা দিয়ে ব্রেনের স্ক্যানিং করা যায়। ইইজি, ইলেকট্রো কার্ডিওগ্রাম, সরি, ইইজি, যেটা তোমার ব্রেন স্ক্যানিং হয়, সেই ব্রেন স্ক্যানিং করা হয়েছে, ব্রেনের বিভিন্ন ওয়েভকে মেজার করা হয়েছে ঘুমের সময়। তারপরে এখন ট্রান্সক্র্যানিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন, মানে ম্যাগনেট দিয়ে ব্রেনের বিভিন্ন জায়গাকে স্টিমুলেট করার যে থেরাপি, স্ট্যান্ডার্ড থেরাপি, সেই থেরাপি অ্যাপ্লাই করেও সায়েন্টিস্টরা স্টাডি করার চেষ্টা করেছেন যে ঘুমের বেসিকটা কি। তো এখনো কোনো কংক্রিট থিওরি, যেরকম E=mc² থিওরি যেটা প্রমাণ হয়েছে, সেরকম স্বপ্নের কোনো থিওরি এখনো পর্যন্ত প্রুভেন বা ডিসঅ্যাপ্রুভড নয়। তো আমি সেই জন্য এই কথোপকথনে প্রথমেই বলে দিই যে যে থিওরি বা যে আন্ডারস্ট্যান্ডিংটা আমি এখানে তোমাকে প্রপোজ করব, শেখাবো, সেটা স্টিল আন্ডার গবেষণা, স্টিল আন্ডার রিসার্চ, এবং সেই জন্যই এটাকে অন্যান্য টপিকে যেরকম আমরা ডেফিনেটিভ ভাবে ক্লেম করতে পারি কোনো একটা বিষয় নিয়ে, সেখানে স্বপ্নটা অনেকটাই তোমাকে সাহিত্যের মতন জানতে হবে। হয়তো কিছু থিওরি তুমি তোমার জীবনে কোরিলেটেড পাবে, কিছু থিওরি হয়তো আবার কোরিলেটেড পাবে না। প্রথমেই সেই জন্য বলে দিচ্ছি যে স্বপ্নটা মেডিকেল ডায়াগনোসিসে কোনো রোল প্লে করে না, কিন্তু এটা অ্যাডিশনাল ইনফরমেশন আমাদেরকে দেয়, যেটা আমাদেরকে একজন যেটা বলতে পারছে না, একটা পেশেন্ট যেটা বলতে পারছে না, বা একজন মানুষ যেটা বলতে পারছে না, সেটাকে অ্যাসেসমেন্ট করতে সাহায্য করে।
কারণ সবাই তো সবকিছু বলতে পারে না, কিছু জিনিস তারা নিজেরাও বোঝে না ঠিক মতন, আবার কিছু জিনিস বলা যায় না বলে বলতে পারে না। তাই স্বপ্নটা কোনো মেডিকেল ডায়াগনোসিসের সাথে জড়িত না বা কোনো সিরিয়াস সায়েন্সের সাথে জড়িত। স্বপ্নটা একটা কিউরিওসিটি ড্রিভেন ডোমেন, এবং এখানে আমি তোমার সাথে যাই শেয়ার করব বা যেভাবেই আমি বোঝানোর চেষ্টা করব, সেটা আমাদের অ্যাকিউলি ল্যাব আর লাইফাসের রিসার্চের থ্রুতে এত হাজার হাজার পেশেন্টের সাথে আমরা কমিউনিকেট করেছি, তাদের ডেটা নিয়েছি, তাদের রেকর্ড নিয়েছি, এবং বিভিন্ন জনের সাথে আমরা কনভারসেশন করেছি। তার পরিপ্রেক্ষিতে এবং আমার নিজস্ব রিসার্চের ভিত্তিতে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব যে স্বপ্নটা কি, এবং সেই নিয়ে তুমি আরো বেশি পড়াশোনা করতে পারো, সেই নিয়ে তুমি আরো রিসার্চ করতে পারো, নিজের থিওরি দিতে পারো। তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট সায়েন্স হিসেবে তোমাকে নিতে হবে, কেমন? হ্যাঁ, ঠিক আছে, এবার আমরা শুরু করি। একটা ফিল্ড আছে যেটাকে বলে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, NDE। মানে এমন অনেক সময় হয় যে মানুষ প্রায় মরে যাচ্ছে, আর হার্ট অ্যাটাক হয়ে গেছে, বা সে সাসপেন্ডেড অ্যানিমেশনে চলে গেছে। সাসপেন্ডেড অ্যানিমেশন মানে হচ্ছে একজন মারা যাবার পরে 4 ঘন্টা পর্যন্ত তার ডেথ সার্টিফিকেট টেকনিক্যালি লেখা উচিত। শরীরে হার্ট বন্ধ হয়ে যাওয়ার পরেও শরীরটা 4 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। অনেক তুমি কেস শুনেছো, পেপারে হয়তো এসেছে, পোড়াতে নিয়ে গেছে এবং পোড়াতে নিয়ে যাওয়ার সময় সে উঠে বসে গেছে। এটাকে বলে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। অনেক সময় তুমি শুনে থাকবে তোমাদের যে পৌষ সংক্রান্তির যে মেলা হয় গঙ্গাসাগরে, সেখানে অনেক সাধুরা আসেন, তারা বালির মধ্যে মাথাটা পুরো ঢুকিয়ে দিয়ে পাটা ওপরে করে অনেকক্ষণ ধরে সমাধি নেয়, প্রায় 4 ঘন্টা। তো এটাকে ফরেনসিক সায়েন্সে বলা হয় সাসপেন্ডেড অ্যানিমেশন, অর্থাৎ শরীর সমস্ত হার্ট লাংস বন্ধ হয়ে যাবার পরেও 4 ঘন্টা টেকনিক্যালি বেঁচে থাকতে পারে, এবং সেই 4 ঘন্টার মধ্যে যদি আবার হার্ট শুরু হয়ে যায়, লাংস শুরু হয়ে যায়, সে ফেরত আসতে পারে, কেমন? তো নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এমন একটা ফিল্ড অফ স্টাডি যেখানে যে মানুষরা প্রায় মৃত্যুর মুখের থেকে ফেরত এসছে, হয় হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্ট বন্ধ হয়ে গেছে, তারপরে আবার স্টার্ট হয়েছে, বা সাসপেন্ডেড অ্যানিমেশনে গেছে, স্টার্ট হয়েছে, বা কোমাতে গেছে, স্টার্ট হয়েছে, কেমন? এরকম ধরনের যারা মানে মৃত্যুকে দেখেছে বা মৃত্যুর খুব কাছাকাছি গিয়ে ফেরত আসতে পেরেছে এবং ফেরত এসে নিজেদের এক্সপিরিয়েন্সটা বলতে পেরেছে, সেটা হচ্ছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, কেমন? ঠিক আছে। তো এবারে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের স্টাডির থেকে আমরা পাই যে যারাই মৃত্যুর মুখে গেছে, যখন তারা গেছে সেই সময় তারা সবাই স্বপ্ন দেখেছে। কিরকম স্বপ্ন দেখেছে? কেউ জীবনের ভালো স্বপ্ন দেখেছে, জীবনের বিভিন্ন ভাগের স্বপ্ন দেখেছে, কেউ একটা প্রচন্ড ব্রাইট লাইট দেখেছে যেটার দিকে সে এগিয়ে যাচ্ছে, কেমন? তো আমরা একটা হাইপোথেসিস করতে পারি, এবং এটা এখন একটা এস্টাবলিশড মেডিকেল ফ্যাক্ট, যে আমাদের হৃদয়টা বন্ধ হওয়ার পরে আমাদের ব্রেনটা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে, মানে হার্টটা বন্ধ হওয়ার পরেও ব্রেনটা অ্যাক্টিভ। তো সুতরাং প্রথম হাইপোথেসিস যেটা আমরা করতে পারি, যে আমাদের শরীরটা যখন বন্ধ হয়ে যায়, যখন আর এনার্জি থাকে না, যখন নার্ভস গুলো কাজ করে না, অর্গান গুলো বন্ধ হয়ে যায়, তখন ব্রেন মেমোরিটাকে রিকল করে, তোমার সারা জীবনের মেমোরিটাকে রিকল করে, একটা একটা করে মেমোরি তুলে ধরে এবং একটা স্পার্ক তৈরি করার চেষ্টা করে, হার্টকে ইন্সপায়ার করার চেষ্টা করে আবার জেগে যাওয়ার জন্য, কেমন? তো অধিকাংশই দেখা গেছে যারা প্রচন্ড
কালারফুল লাইফ লিড করেছে। দেখো, আমাদের জীবনকালে 1000 বারের ওপরে আমাদের হার্ট অ্যাটাক হয়, এটাকে ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাক বলে। কেমন? মাইল্ড একটা হার্ট অ্যাটাক হয়, 10 সেকেন্ডের জন্য হার্টটা বন্ধ হয়ে যায়, আবার শুরু হয়ে যায়, এটাকে বলা হয় ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাক। যদি কোনো মানুষের স্ট্রেস প্রচন্ড বেড়ে যায়, সে আর হ্যান্ডেল করতে পারে না, তখন হার্টটা রিসেট করে যায়। রিসেট করার সময় একটা ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাক হয়, সেটা বন্ধ হয় এবং আবার স্টার্ট হয়ে যায়। এবং যারা বেঁচে থাকে না তাদের স্টার্ট আর হয় না। তো বেঁচে থাকা আর না থাকার মধ্যে আমরা একটা হাইপোথেসিস করতে পারি যে যাদের ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাকের পরে যাদের হার্টটা আবার ঠিক মতন চলতে আরম্ভ করে তারা বেঁচে থাকে, এবং যাদের ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাকটা মেজর হার্ট অ্যাটাক হয়ে যায় তারা বেঁচে থাকে। তো এখানে এবার আরেকটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি। এপিলেপটিক অ্যাটাক, যারা প্রচন্ড স্ট্রেসড হয়ে যায়, মানে স্ট্রেসটা হ্যান্ডেল করতে পারছে, তাদেরও মাঝে মাঝে তাদের ব্রেনের এক একটা অংশ মাঝে মাঝে শাটডাউন হয়ে যায়, এটাকে বলে এপিলেপটিক অ্যাটাক। তো এপিলেপটিক মানে সিজার বলে, যেটাকে তোমার মেডিকেল ল্যাঙ্গুয়েজে সিজার বলে, মানে নির্বি হয়ে যায় না, হাত পা এরকম হয়ে তারপরে সে অজ্ঞান হয়ে যায়। এবং যাদের হায়ার কনসিয়াসনেস এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স স্টাডি পেয়েছে যে তারাও প্রচন্ড ভিভিড স্বপ্ন দেখেছে। সুতরাং একটা অনুমান তুমি লাগাতে পারো, যাদের জীবনে ভালো মেমোরি রয়েছে, সুন্দর মিনিংফুল মেমোরি রয়েছে। মিনিংফুল মেমোরি বলতে ভালো মেমোরি, সুন্দর মেমোরি, যখন যেরকম তুমি তোমার বাচ্চাকে প্রথমবার কোলে তুলে দেখলে একটা মেমোরি, ওকে দুধ খাওয়ালে তার মেমোরি, সে প্রথমবার হাঁটতে আরম্ভ করলো একটা মেমোরি, তুমি প্রথমবার চোতা মেরে পরীক্ষাতে পাস করলে মেমোরি, তোমার প্রথমবার একটা টিচারকে ভালো লাগলো সেই মেমোরি, তোমার বাবা তোমার পেছনে পেছনে সাইকেল নিয়ে আসলো মেমোরি, বিভিন্ন মেমোরি, এগুলো জীবনের বিভিন্ন মেমোরি। ঠিক আছে, তুমি বিয়ে করলে সবাই উলু 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 দিল, একটা মেমোরি। বিয়েতে তুমি 7 বারের জায়গায় 10 বার ঘুরে নিলে মেমোরি, ঘুরতে ইচ্ছা করছে ঘুরেই যাচ্ছে, এগুলো হচ্ছে মেমোরি। এবারে একটা স্ট্রং হাইপোথেসিস সায়েন্টিফিক কমিউনিটিতে হচ্ছে যে আমাদের জীবনের মুখ্য মুখ্য ঘটনা যেগুলো আমাদের প্রচুর ইমোশনালি স্টিমুলেট করে, ধরো আমি একটা কিছু অ্যাচিভ করলাম, সেগুলো ব্রেনের মধ্যে খুব স্পেসিফিক্যালি প্রিজার্ভ করে রাখা হয়। কেমন? যাতে যদি হার্টটা বন্ধ হয়ে যায় বা শরীর সাসপেন্ডেড অ্যানিমেশনে চলে যায় বা কোনো এপিলেপটিক অ্যাটাক হয়, সেই সময় ব্রেন এই মেমোরিগুলোকে রিকল করে দেখাতে আরম্ভ করে। তো যখনই ব্রেন এই মেমোরিগুলোকে সিমুলেট করে, অবভিয়াসলি নার্ভে সেই স্টিমুলেশনটা হয়, এবং অনেক সময় যাদের জীবনে এরকম খুব ভালো ভালো মেমোরি আছে, হয়তো সে ছবিতে মানে সে ড্রিমের মধ্যে তার সন্তানকে দুধ খাওয়ানো দেখছে, প্রথম তার শরীরে এতটাই স্টিমুলেশন তৈরি হলো যে হার্টটা আবার উঠে পড়ল, মানে ও আবার ওই জীবনটাকে বাঁচতে চায়। কেমন? তো তার মানে প্রথম জিনিস যেটা আমরা বুঝলাম বা যেটা আমরা হাইপোথেসিস করছি, সেটা হচ্ছে জীবনের ঘটনাবলীগুলোকে মেমোরি হিসেবে আমাদের ব্রেন স্টোর করে রাখে এবং সেটাকে স্বপ্নের হিসেবে দেখায় যখনই আমাদের শরীরে একটা ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাক হয় বা আমরা সাসপেন্ডেড অ্যানিমেশনে যাই বা ব্রেনের মনে হয় যে দেয়ার ইজ এ ডেঞ্জার,
অর্গানগুলো আর কাজ করছে না, বডিতে এনার্জি হচ্ছে না, তখন সেই মেমোরিগুলোকে দেখিয়ে দেখিয়ে ইন্সপায়ার করার চেষ্টা করে। তো সুতরাং এবার আমাদের জীবনে তো মানে একদিনে 24 ঘন্টা, আবার সেই 365 দিন, 10 বছর, মানে যদি সব মেমোরিকে রেখে দিতে হয় ব্রেনকে, তাহলে তো আর মানে ব্রেনে আর জায়গাই থাকবে না, হার্ড ডিস্ক শেষ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাই ব্রেনকে সবসময় একটা অ্যাসেসমেন্ট করতে হয় যে কোন মেমোরিটা রাখার যোগ্য, কোনটা রাখার যোগ্য, কোনটা ভালো মেমোরি, কোনটা খারাপ, কোনটা ইম্পর্টেন্ট মেমোরি, কোনটা কম ইম্পর্টেন্ট। এবং যেরকম যেরকম তোমার জীবন আগে বাড়তে থাকে সেরকম সেরকম নতুন মেমোরি তৈরি হয়। যখন মেমোরি অনেক বেশি তৈরি হচ্ছে তখন ব্রেন কিছু পুরনো মেমোরিকে সরিয়ে দেয়। আবার যদি নতুন মেমোরি তৈরি না হয়, পুরনো মেমোরিগুলোকেই আবার থেকে রিফ্রেশ করে। কারণ এই মেমোরিগুলোকে ঠিক মতন অ্যারেঞ্জ করে রাখাটা খুব দরকারি আমাদের বেঁচে থাকার জন্য। যখনই ব্রেনের মনে হয় যে শরীরটা বেঁচে থাকবে না করছে, হয় সুইসাইড করতে যাবে, বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, বা তার শরীরের ইমিউনিটি লো হয়ে গেছে, ভাইরাল অ্যাটাক হয়েছে, তখনই ব্রেন শরীরটাকে ইন্সপায়ার করার জন্য মেমোরিটাকে স্বপ্নের মধ্যে নিয়ে এসে তাকে দেখিয়ে স্টিমুলেট করার চেষ্টা করে। কেমন? তো এটা হচ্ছে একটা খুব স্ট্রং হাইপোথেসিস। তাহলে স্বপ্ন আমাদের হিলিং প্রসেসে না, এখন আমি সেখানে যাইনি। আপাতত আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি মেমোরিটা। তুমি বুঝতে পারছো মেমোরির সিগনিফিকেন্সটা কি? তো আমাদের মেমোরিটা কেন, মানে আমরা কেন মনে রাখি, আগে সেটা তো বুঝতে হবে। তো আমরা মনে রাখি কারণ ব্রেন সেই ঘটনাগুলোকে শরীর যখন আর কাজ করতে চায় না সেগুলোকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে শরীরে আবার স্টিমুলেশন তৈরি করে শরীরটাকে আবার তুলে দাঁড় করানোর চেষ্টা করে। ঠিক আছে? একদম। এবারে যার জীবনে যত বেশি ভালো ঘটনা থাকবে, মেমোরেবল ঘটনা থাকবে, তার যখনই ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাক হবে বা সাসপেন্ডেড অ্যানিমেশনে মানে হার্টটা বন্ধও হয়ে গেল, তারপরে তার কাছে 4 ঘন্টা সময় আছে ব্রেনের কাছে সেই শরীরটাকে আবার তুলে দেওয়ার পড়ানো। এটা দর্শকদের জেনে রাখা উচিত যে কেউ মারা যাওয়ার পরে 4 ঘন্টা পর্যন্ত ডেথ সার্টিফিকেটটাও ফরেন্সিক মেডিসিনের হিসেবে কারেক্ট না। 4 ঘন্টা হওয়ার পরে ডেথ সার্টিফিকেটটা নেওয়া উচিত, কারণ নার্ভ বন্ধ হয়ে যাওয়ার পরে 4 ঘন্টা পরে শরীর আবার উঠে দাঁড়াতে পারে। কেমন? এই যে 4 ঘন্টার মধ্যে প্রথম যে 1.5 ঘন্টা সেখানে ব্রেন চেষ্টা করে যে একে তুলে দাঁড় করায়, কারণ ব্রেন মরতে চায় না। ব্রেন প্রচুর কিছু আছে, ব্রেনের খুব ভয় লাগে মরা। তো ব্রেন তোমার জীবনের বিভিন্ন ঘটনাগুলোকে স্বপ্নের মাধ্যমে তুলে ধরে তোমাকে দাঁড় করাতে চায়। কেমন? এবং যখন সে সেটা পারে না তখন স্বপ্নগুলো একটু বদলে যায়। তখন স্বপ্নগুলো কি করে বদলে যায়? আস্তে আস্তে যারা মারা গেছে তুমি তাদেরকে দেখো, এরকম করতে করতে তুমি দেখবে হয় তোমার মা বা তোমার বাবা কেউ একজন যিনি মারা গেছেন, সে একটা আলোর মাঝখানে এসে দাঁড়িয়েছে, সে আস্তে আস্তে তোমার হাত ধরে তোমাকে আলোর দিকে নিয়ে চলে যাচ্ছে। কারণ মারা যাওয়ার সময় তো সমস্ত অর্গান বুঝতে পারে যে আমরা বন্ধ হয়ে যাচ্ছি, বডিতে একটা পেন তৈরি হয়। তো যাতে পেনটা না তৈরি হয় সেই জন্য একটা ভালো ফিলিং লাস্টে ব্রেন ক্রিয়েট করে শেষ একটা স্বপ্নের মাধ্যমে। কেমন? যেই স্বপ্নের মাধ্যমে কেউ একজন যে অলরেডি মারা গেছে, যে তোমার প্রিয় ছিল, হয় তোমার দাদু, মাসি, কেউ, দেখা যায় যে একটা আলোর মধ্যে দিয়ে এসে তোমাকে নিয়ে চলে গেল। তার মানে স্বপ্নটা ইউজ করে ব্রেন প্রথম তোমার শরীরে যদি এনার্জি বা স্টিমুলেশন কমে যায় বা হার্টে কোনো প্রবলেম হয় সেটাকে ইন্সপায়ার করার জন্য, ভালো ফ্রিকোয়েন্সিতে মডুলেট করে হার্টটাকে আবার ঠিক করার জন্য। কেমন? আর দ্বিতীয় হচ্ছে যখন একেবারেই সে পারে না
তখন একটা খুবই সুখের স্বপ্ন দেখিয়ে, যাতে সব অর্গান সেই স্বপ্নতে মোহিত হয়ে থাকে, এবং যাতে সে কেউ ওই যে মরার সময় জীবন মৃত্যুর মাঝখানে যে গ্যাপটা, যে যে পেনটা, সেই পেনটা যেন অনুভব না করে। কেমন? এটা আজকে আমরা সাইন্টিফিক্যালি জানি। তো অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, যে স্বপ্নটা জীবন মৃত্যুর সাথে জড়িত, এবং স্বপ্নটার কাজ হচ্ছে শরীরটাকে মোহিত করে রাখা, একটা ড্রাগের মতন দিয়ে রাখা, যখন সে একটা জীবন মৃত্যুর মাঝের কাজ কিছু একটা করছে। হয় বডিকে ইন্সপায়ার করার চেষ্টা করছে, বা বডিকে একটা ড্রাগ দিয়ে মোহিত করে দিয়ে সে অন্য জগতে নিয়ে চলে গেল। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক তোমার তথ্য স্বপ্ন। এবারে দ্বিতীয় স্বপ্ন হচ্ছে, এবার দ্বিতীয় প্রশ্ন যেটা এখানে হবে স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে এ তো নয় যে হসপিটালের বেডে শুয়ে যে একদম বৃদ্ধ, যে একদম শেষের দিকে, তার স্বপ্নের কথা। কিন্তু যেহেতু আমি তোমাকে বললাম যে আমাদের 1000 বারের উপরেও ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট বন্ধ হয়ে আবার চালু হতে পারে, রিসেট হতে পারে। ধরো তোমার হার্ট 120, 130, 140 হয়ে গেল ভয়ের চোটে বা কোনো অ্যাংজাইটি চোটে, স্ট্রেসে, শরীর আর সামলাতে পারছে না, হার্টটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়ে সে আবার স্টার্ট করে দেবে, ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাক বলা হয়। এটা একটা ন্যাচারাল কোপ আপ মেকানিজম। যেরকম কি হয়, ল্যাপটপ হ্যাং হয়ে গেল, এবার মানে কিছুতেই আর যতই মাউস দিচ্ছ, কিবোর্ড দিচ্ছ, কিছুই হচ্ছে, তারপরে তুমি কি করবে? বাটনটা টিপে ওটাকে রিসেট করবে, আবার নতুন করে স্টার্ট হয়ে যাবে, সব হয়ে যাবে। মোবাইল ফোনটা হ্যাং হয়ে গেল, হার্ট করে দেবে। তো এই ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাকটা হচ্ছে রিসেটের প্রসেস। তো এবার আমরা যখন ঘুমোচ্ছি, তখনই তো ব্রেনকে মেমোরিগুলোকে অর্গানাইজ করতে হবে। এবারে তুমি সারাদিন একটা দিন কাটালে, সেই দিনের আশেপাশের কয়েকটা দিন আছে, গত 1 সপ্তাহ 1 মাস ধরে কিছু একটা জীবনে চলছে, সেগুলো রয়েছে। এবারে এগুলোর মধ্যে বিভিন্ন ঘটনা, যেরকম তুমি সকালে উঠে রোজ রান্না করছো, এবারে ব্রেন যদি রোজ রান্না করাটাকে মেমোরিতে ঢোকায়, কিন্তু মেমোরি তো আর কিছুই থাকবে না, মানে স্পেশাল কিছু। তো সেই জন্য এবার ব্রেনকে প্রত্যেকটা ঘটনাকে অ্যানালাইসিস করতে হবে, যে এটা মেমোরি, এটার মধ্যে কোনটা মেমোরিতে থাকার জন্য। এবার তুমি সারাদিন করে তোমার যে অভিজ্ঞতাগুলো হয়, তুমি যা কাজ করো, সেগুলো একটা টেম্পোরারি মেমোরিতে স্টোর থাকে, যেটাকে আমরা বলি হিপোক্যাম্পাস। হিপোপটেমাস মনে রাখবে, সেখান থেকে হিপোক্যাম্পাস। একদম। তো হিপোক্যাম্পাসটা হচ্ছে কনটেক্সচুয়ালিটি, লিঙ্গুইস্টিক চেঞ্জ, মানে ভাষাতে পরিণত করে দেয় আমরা যে সিগন্যালগুলো দেখি, বা যে সেন্সারি এক্সপিরিয়েন্সটা। তো আমাদের সমস্ত মেমোরি হিপোক্যাম্পাসে সারাদিনে টেম্পোরারিলি স্টোর থাকে। যেরকম তোমার কম্পিউটারের র্যাম, কম্পিউটারে একটা হার্ড ডিস্ক আছে, একটা র্যাম আছে। তো যখন তুমি কম্পিউটারে কাজ করছো, তখন সবকিছুই জেনারেলি র্যামেই থাকে। তারপরে যখন তুমি সেভ অ্যাজ করলে একটা ডকুমেন্ট, সেটা হার্ড ডিস্কে চলে যাবে। ঠিক আছে, সেভ অ্যাজ না করো, সেটা টেম্পোরারিলি থাকে। তুমি কম্পিউটার স্টার্ট করার পরে দেখায় তুমি এটা তোমার সেভ হয়েছিল না, তুমি কি সেভ করতে চাও, তো তুমি আবার সেভ করতে পারো। আমাদের ব্রেনেরও সিস্টেমটা অলমোস্ট সিমিলারলি কাজ করে। তুমি সারাদিন যা করছো, যার সাথে কথা বলছো, যা করছো শুনছো, যতটা পারছে ব্রেন একটা টেম্পোরারি মেমোরিতে স্টোর করে। এবারে রাতে তুমি ঘুমোলে, ঘুমানোর পরে ব্রেনকে এগুলোকে কনটেক্সচুয়ালাইজ করতে হবে। কনটেক্সচুয়ালাইজ করা মানে হচ্ছে, কোনো ঘটনাই তো আর আইসোলেটেড নয়। মানে ধরো তোমার বরের সাথে ঝগড়া হয়েছে, এটা একটা আইসোলেটেড ঘটনা না, এটা তোমার বিয়ের থেকে, বিয়ের আগের থেকে, বিয়ের পরে আরো বিভিন্ন ঘটনার সাথে একটা ঘটনা জড়িত। কেমন? তো এবারে এই যে ঘটনাটা, ধরো তোমার সাথে বরের ঝগড়া হয়েছে, এই ঘটনাটাকে ব্রেন এবার অ্যাসেসমেন্ট করছে যে এটার কনটেক্সটটা,
সেই জন্য ও তোমার মেমোরি থেকে তুলে আনছে বিভিন্ন আগের ঘটনা যেগুলো এটার সাথে সিমিলার, তুলে এনে ওটাকে একটা চ্যাপ্টার, একটা গুছিয়ে রাখতে হবে তো একটা জায়গাতে। তুমি রান্না করার পরে বাসন টাসন মাজার পরে চামচটাকে এক জায়গায় রাখো, রাখো কিনা জানি না, তবে রাখতে হয়। বাসনগুলোকে এক জায়গায় রাখতে, থালাগুলোকে এক জায়গায় রাখতে হয়, বাটিগুলোকে এক জায়গায় রাখতে হয়, গ্যাসটাকে একটু মুছে দিতে হয়, মুছে টুছে দিয়ে রান্নাঘরের লাইটটাকে তারপরে অফ করতে হয়। করো কিনা জানি না, তবে এটা জেনারেলি করতে হয়, না করলে করা আরম্ভ করে। ঠিক সেই রকমই এবারে ব্রেন সারাদিনের 10টা ঘটনা আছে, ধরো তুমি রান্না করেছো, এবারে ব্রেন দেখলো না পরপর পরপর 10 দিন রান্নাই করে যাচ্ছে, রোজ এই মেমোরিটা আছে, এটা সিগনিফিকেন্ট, সরিয়ে দিল। তারপরে দেখলো তোমার ছেলে স্কুলে যাচ্ছে না, কন্টিনিউয়াসলি এগুলো অনেকবারই রিপিট হয়েছে, এটা ইম্পর্টেন্ট না, সরিয়ে দিল। তারপরে দেখলো তোমার বরের সাথে ঝগড়া হয়েছে, না এটা রেয়ারেস, বর তো সবসময় আদর করে, মাঝে মাঝে একটু ঝগড়া হয়, এটা ব্রেন বললে এটা একটু সিগনিফিকেন্স, এটাকে এক সাইডে সরিয়ে রাখে, এটাকে এবার দেখতে হবে। তারপরে দেখলো ছেলে স্কুল থেকে কম নম্বর পেয়ে ফিরেছে, না এটাও একটা সাধারণ ঘটনা, এটাকেও মনে রাখার কিছু নেই, সরিয়ে দিল। তারপরে দেখলো যে ব্রেন ছেলে স্কুল থেকে কম নম্বর পেয়ে ফিরেছে কিন্তু তোমার কোনো ফারাক পড়লো না, তুমি বেশ হাসি খুশি আছো, ব্রেন বলল না এটা নতুন ব্যাপার, চিরদিন চিৎকার চেঁচামেচি করতে এটা করছেন, এটা একটা নতুন ব্যাপার, এটাকে বুঝতে হবে কি ব্যাপার, তো দেখে দিল। এবার সারাদিন পরে ব্রেন বুঝলো যে দুটো ঘটনা আমার কাছে ইম্পর্টেন্ট, যেটা আমাকে মেমোরিতে সেভ করতে হবে। এক হচ্ছে বরের সাথে ঝগড়া হয়েছে, দ্বিতীয় হচ্ছে ঝগড়া হওয়ার পরেও বাচ্চা স্কুল থেকে কম নম্বর পেয়ে ফিরেছে কিন্তু এ বেশ হাসি খুশি আছে, কেন? এবার ব্রেনকে তো একটা লজিক লাগাতে হবে, কেন? তো এবারে ব্রেন বিভিন্ন মেমোরি খুঁজে বের করছে যে কি, কেন ভাই ঝগড়ার সাথে স্কুল থেকে কম নম্বর পেয়ে ফিরে আনন্দে থাকার কারণটা কি? এবারে ব্রেন ছোটবেলার কিছু ঘটনা খোঁজার চেষ্টা করছে, বড়বেলার কিছু ঘটনার চেষ্টা করছে, কারণ দুটোর মধ্যে তো ডাইরেক্ট কোনো সম্বন্ধ নেই। তো পড়ে টড়ে ব্রেন দেখলো যে না, এ জেনারেলি হাসি খুশি আছে, বড় প্রচুর হাসি খুশি আছে, কিন্তু এ হাসি খুশি আছে ততক্ষণ বুঝতে পারবে না যতক্ষণ না আরেকজন দুঃখিত না থাকে। সেই জন্য বরের সাথে ঝগড়া করে মুডটা অফ করে দিয়েছে, যাতে নিজের হাসি খুশি থাকাটা এ ধরে রাখতে পারে। এরকম একটা ব্রেন আন্দাজা লাগালো, কনটেক্সট, বুঝেছো? কারণ ব্রেন তো জানে না যে তুমি এর এক সময় এরকম কেন, কিন্তু ওকে কানেক্ট করতে হবে ভাই, মেমোরিটাকে সেভ করতে গেলে। মানে তোমার বইতে তুমি দেখেছো ইন্ডেক্স থাকে, কেমন এ দিয়ে কোন কোন শব্দ, সেগুলো কোন পাতায়, বি দিয়ে কোন কোন শব্দ, আবার টেবিল অফ ইন্ডেক্স থাকে, চ্যাপ্টারটা কোথায়, এরকম করে থাকবে, তবে তো বইটা পড়তে পারবে। কারণ পরীক্ষার আগে যদি কেউ বলে দেয় দেখ হারাপ্পা সভ্যতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি কি আর সারা বই পড়ে খুঁজবে? তুমি একদম লাস্ট পেজে গিয়ে হ হ দিয়ে হারাপ্পা কোন পেজে, ওটা দিয়ে ওই প্যারাগ্রাফটা পড়ে নেবে, তাই তো? একদম যেরকম ব্রেন হবে সেরকমই তুমি হবে। তো ব্রেনটাও ওরকম, যে সব যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে কাজের সময় তো খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য সেগুলোকে চ্যাপ্টার ওয়াইজ রাখতে হবে, বয়েস ওয়াইজ রাখতে হবে, ইম্পর্টেন্স ওয়াইজ রাখতে হবে, মিনিং ওয়াইজ রাখতে হবে। তো ব্রেনকে ইনফরমেশনটা প্রচন্ড অর্গানাইজ করতে হবে। তো এবারে ব্রেন একটা আন্দাজা লাগালো যে এর মুড খারাপ, এর মুড খুব ভালো, কিন্তু সে ওটা বুঝতে পারছে না, সেই জন্য আরেকজনের মুডটা খারাপ করিয়ে এবার নিজের মুডটা ভালো বুঝতে চাইবে। আর মুড ভালো বলে ছেলে স্কুল থেকে কম নম্বর পেয়ে ফিরেছে, তাই এর কোনো ফারাক পড়ে। এবারে ব্রেনকে এই যে এই জিনিসটা, এটা তো ব্রেনের একটা আন্দাজা, তো সেই আন্দাজাটাকে তো একটা গল্পের মধ্যে ঢালতে হবে, কারণ ব্রেন তো আর ডাইরেক্ট দুটো ঘটনা আর তো মনে রাখতে পারবে না, ওটা গল্পের মধ্যে ঢালতে হবে। তো ব্রেন ধরো কি করলো, একটা স্বপ্ন তৈরি করলো তোমার জীবনের পাস্ট মেমোরি। তুমি তোমার দিদি আর তোমার বাবা মেলাতে গেছো, আর বাবা চকলেট কিনে দিচ্ছে দুই বোনকে, তোমাকেও কিনে দিয়েছে, দিদিও কিনে দিয়েছে। এবারে তুমি দেখলে এটা তো ঠিক হলো, বাবা আমাকে চকলেট কিনে দিল, খুব মজা লাগলো, কিন্তু দিদিকে কিনে দিল, মজা লাগলো। এবারে তুমি দিদির সাথে ঝগড়া করে নিলে, দিদি কেঁদে দিল, তারপরে তোমার মজাটা আরো বেশি লাগলো। এইরকম একটা স্বপ্ন ব্রেন তৈরি করে, সিমিলার এরকম একটা স্বপ্ন তৈরি, এটা তোমার স্বপ্নের কন্টেন্ট, কেমন? আচ্ছা। তো
এটা করে দিল, করে দিয়ে ব্রেন দেখলো যে না এটা ঠিক একদম খাপে খাপ মন্টুর বাপ হচ্ছে, মানে ব্যাপারটা correct হচ্ছে। এর মেমোরিতে অনেকটা এরকম ছিল, সেই একটু সাজিয়ে টাজিয়ে দিয়ে এটাকে মনে রেখে তারপরেও এটাকে এই দুটো ঘটনাকেই তোমার মেমোরিতে করে দিল, বুঝতে পারলে? তো এই যে যেটা তুমি দেখলে চোখের সামনে, বাবার হাত ধরে তোমরা দুই ছোট বোন, মানে তুমি দেখছো তুমি এত বড় হয়ে গেছো কিন্তু ওই স্কার্ট পরা ছোট মেয়ে, ছোট দুই বোন, দিদি বাবার হাত ধরে বা বাবার কাঁধে চেপে দুজনে মেলাতে যাচ্ছ। হয়তো মেলাতে কোনোদিনও যাওনি, পুজোতে গেছো, কিন্তু তুমি স্বপ্ন দেখছো মেলাতে গেছো। হয়তো আশেপাশে তুমি কোথাও মেলা দেখেছো, এবারে ব্রেন ওই আশেপাশের দেখা মেলা ছোটবেলাতে দুর্গাপুজোর ঘটনাকে মিলিয়ে একটা কনসেপ্ট তৈরি করে, ঠিক আছে? কারণ তার মেলার কোনো সিন নেই, মানে ব্রেন দেখছে যে আমি বেস্ট কি করতে পারি। এই যে এখন যে আমি তোমাকে বোঝাচ্ছি এটা কি আমি আগের থেকে পড়ে মুখস্থ করে রেখেছি? এই সময় বোঝাতে বোঝাতে এক একটা কনসেপ্ট ব্রেনে আসছে, আমি তোমাকে বলছি। এরকম হয়েছে আমার সাথে। ঠিক আছে, দেখেছো তুমি দিদিকে খিঁচেছো এরকম টাইপের দেখেছো না স্বপ্ন? না না না, এরকম টাইপের নয়। যখন আমি রাত্রেবেলা ঘুমানোর আগে কিছু কনটেক্সট মানে কিছু পড়লাম, তার আগে হয়তো সকালবেলা সারাদিন আমি যা কাজ করেছি সেইটা, আর রাত্রেবেলা ঘুমানোর আগে বই পড়ার কনটেক্সটটা মিশিয়ে আমি একটা স্বপ্ন দেখলাম। এটা আমার সাথে রিয়েলি ঘটেছে। হ্যাঁ, এটা ইন জেনারেল হয়, কারণ ব্রেন যখন মেক সেন্স করার চেষ্টা করছে তখন সে দেখে সারাদিনের আর কি কি ঘটনাকে মিলিয়ে আমি একটা সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারি। তো সে তোমাকে এটা দেখিয়ে দিল, এবারে তোমার সকালে উঠে তোমার একটু ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, এটা কেন দেখলাম? বাবার সাথে তো দিদির সাথে তো আমি এরকম কোনোদিনও, বাবা তো আমাকে কোনোদিনও এরকম এত বড় চকলেট কিনে দেয়নি, আমি স্বপ্নটা কেন দেখলাম? এবার তুমি ভাবছো, কিন্তু তোমার এটা ভালো লাগলো, তুমি দিদিকে একটুখানি রাগিয়ে দিলে, দিদি কেঁদে দিল, খামচে দিলে, এটা তোমার আবার ভালোও লাগছে যে বেশ ভালো করেছি। তো ব্রেনটা কি করলো? ব্রেনটা এখানে অনেকগুলো কাজ করলো। এক, তুমি যে বরের সাথে ঝগড়া করেছো আর ছেলে কম নম্বর পেয়ে ফেরার পরেও যে তুমি রাগনি, দুটোই ইউনিক ঘটনা, ওই দুটো ইউনিক ঘটনাকে এই স্বপ্নটার সাথে অ্যাটাচ করে মেমোরিতে পাঠিয়ে দিই। আচ্ছা। তাহলে মিনিংটা ব্রেন কি বুঝলো? যে যখনই তুমি নিজে খুশি হবে তখন তুমি নিজের লোকেদের উপরে, মানে যে ছেলে, তোমার যে ছেলে, নিজের লোক বলবো না, বড় তো নিজেরই, তোমার যে ছেলে তার উপরে তুমি রাগারাগি করবে না, তোমার মনটা বেশ ভালোই থাকবে। কিন্তু যার সাথে তোমার একটু জেলাসি তার সাথে তুমি খুনসুটি করে দেবে যাতে ওর মুডটা খারাপ করিয়ে, এইরকম ভাবে ব্রেন একটা কনটেক্সট তৈরি করে নেবে। তো ব্রেন ঘুমের মধ্যে কি করছে, তুমি সারাদিনে যা যা করেছো সেটাকে আগে কোনটা ইম্পর্টেন্ট না, যেগুলো রেয়ারেস্ট ঘটনা সেগুলো ইম্পর্টেন্ট, আর যেগুলো কমন ঘটনা সেগুলো ইম্পর্টেন্ট। কেমন? এই রেয়ারেস্ট ঘটনাগুলোকে নেওয়ার পরে যদি এক দুটো এরকম ঘটনা হয়, এবারে তার মিনিংটা বোঝার জন্য সে তোমার সারাদিনের বাকি ঘটনা, তোমার পাস্ট মেমোরি, সমস্ত কিছু মিলিয়ে একটা গল্প তৈরি করে, এবং এই গল্পটা চলে যায় হচ্ছে আমাদের পার্মানেন্ট মেমোরিতে, সেরিবেলামে, এই মাথার পেছনে থাকে সেরিবেলামে চলে যায়। তো পরে যখন আরেকদিন যখন তোমার এরকমই হবে, এবার তোমার ধরো মুডটা খুবই ভালো, কিন্তু তুমি আমার সাথে পড়াশোনা করছো, এবার আমার সাথে তো তুমি ঝগড়া করতে পারবে না, তোমার ঠিক তুমি বুঝতে পারছো না যে তোমার মুডটা ভালো কিনা। তো খুবই মুড ভালো, মানে এটাও একটা রেয়ার ঘটনা, সন্ধ্যে 9টার সময় তোমার মুডটা ভালো। কোনো সময় ব্রেন বলছে আজকে কি এমন হলো যে রাত 9টার সময় মুডটা ভালো, ব্রেন বোঝার চেষ্টা করছে, ঠিক আছে? এবারে মেমোরি গুলোকে নিয়ে আসছে, ব্রেন দেখছে একটা স্বপ্ন আগে আমার ছিল, এই বোনের সাথে বাবার সাথে গেছিল মেলাতে, কিন্তু সেখানে তো বোনের সাথে খুনসুটি করেছে, এরকম অনেক কিছু দেখে টেকে নিয়ে ব্রেন ভাবলো যে না, এই স্বপ্নটা আগের এই যে কনটেক্সটটা এটার সাথে এখানে বসছে না, মানে এখানে একটা নতুন সিচুয়েশন। ওর মুড ভালো থাকলে যদি কারো কেউ এমন কাছে না থাকে যার প্রতি ও জেলাস, তাহলে ও মুডটা ভালো রাখতেই পারে। এবার ব্রেন তোমাকে একটা স্বপ্ন দেখালো যে তুমি ঘোড়ায় চড়ে সুন্দরভাবে যাচ্ছ, বা কোনো রাজকুমার তোমাকে ঘোড়ায় বসিয়ে সুন্দরভাবে টকবক করে নিয়ে যাচ্ছে,
মেঘের মধ্যে দিয়ে, মানে সব মুড ভালোরই পুরোটা তুমি দেখে নিলে। হ্যাঁ এটাকে নিয়ে ব্রেন একটা নতুন কনটেক্সট তৈরি করলো যে মুড ভালো হলে কিরকম দিয়ে স্টোর করে সেই। তো মেমোরিটাকে স্টোর করার জন্য, মেমোরিটাকে সারাদিনের টেম্পোরারি মেমোরিটাকে পার্মানেন্ট করার আগে সেটার ইম্পর্টেন্সটা বের করার জন্য, সেটার ঘটনাবলীর সাথে বাকি জীবনের সাথে কানেকশন বের করার জন্য, সেটার মানে বের করার জন্য, কনটেক্সট বের করার জন্য ব্রেন স্বপ্ন তৈরি করে। ঠিক আছে, তো আমরা এখন পর্যন্ত 3টে কারণ পেলাম যে ব্রেন স্বপ্ন তৈরি। এক, তোমার শরীর যদি বলে আর বেঁচে থাকবো না, হার্ট বন্ধ হয়ে যায়, লাংস বন্ধ হয়ে যায়, ব্রেন ওদেরকে একটুখানি বুজুম বাজুম দিয়ে স্বপ্ন দেখিয়ে ইন্সপায়ার করিয়ে জাগিয়ে তোলার চেষ্টা করে। না পারলে যখন শরীরে প্রচন্ড ব্যথা হয়ে যায়, যখন ব্রেন বুঝতে পারে যে আর আমি বেঁচে থাকবো না, এত কষ্ট করে, এত সারা জীবন এত লোকের পেছনে লাগলাম, এত কিছু মেমোরি জোগাড় করলাম, এত খুনসুটি করলাম, বেইমানি করলাম, আর এগুলো আর থাকবে না, ব্যথা লাগছে ব্রেনের যে আর বেঁচে থাকবো না, তখন ব্রেন একটা স্বপ্ন দিয়ে মন ভুলিয়ে দিয়ে বন্ধ হয়ে যায়। তার মানে যাতে তুমি মরার সময় ওই পেনটা না ফিল করো, যেটা এক্সট্রিম পেন। আর তৃতীয় যেটা আমরা দেখলাম যে যেহেতু এই মেমোরিগুলো ইম্পর্টেন্ট, কারণ তুমি যে কোনো জিনিস বিচার করবে তোমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে সেটা আসতে হবে, প্লাস তোমার যখন বডি সাসপেন্ডেড অ্যানিমেশনে চলে যাবে তখন তোমাকে স্বপ্নগুলোকে দেখাতে হবে, সেই জন্য স্বপ্নগুলো মেমোরিগুলোকে সুন্দরভাবে গুছিয়ে সাজাতে হবে। তো যার ব্রেন তার মেমোরিকে যত গুছিয়ে সাজানোর চেষ্টা করবে সে তত বেশি স্বপ্ন দেখবে। আচ্ছা, এমনও দিন গেছে এই জন্য যে স্বপ্ন দেখিনি। হ্যাঁ, তো এবার সারাদিন তুমি রান্না করছো, তুতুন স্কুল থেকে অ্যাজ ইউজুয়াল খারাপ নম্বর পেয়ে ফিরেছে, অ্যাজ ইউজুয়াল ও পড়াশুনো করছে না, সবকিছুই অ্যাজ ইউজুয়াল আছে। তো তখন ব্রেনের আর দরকার নেই কিছু কিছু করার, তো ব্রেন জানে যে কিছুই নেই, শরীরও ঠিকঠাক চলছে, শরীরও মরবো মরবো এরকম কিছুই ভাব দেখাচ্ছে না, মানে কোনো কিছুই নেই, ব্রেনের কাছে করার কিছুই নেই। তো সেই দিন ও ছুটি নিয়ে নিল, স্বপ্ন দেখলো, স্বপ্নটা একটা পারপাস আছে, কেমন? এবারে তুমি হয়তো খেয়াল করে দেখে থাকবে যে যত নেগেটিভ স্বপ্ন সেগুলোই বেশি মনে থাকে, পজিটিভ। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম যে আমরা মানে ভালো স্বপ্নটা খুব কম দেখি আর খারাপ স্বপ্নটা বেশি। দেখো কিন্তু সেটা মনে থাকে না। হ্যাঁ, কিন্তু খারাপ স্বপ্নটা অনেক বেশি মনে থাকে। হ্যাঁ, ঠিক আছে, তো আমাদেরকে বুঝতে হবে যে খারাপ স্বপ্নটা তাহলে ব্রেন কেন দেখে। ব্রেনের যদি পারপাস শরীরকে ভালো লাগানোই হয়, ভালো মেমোরি গ্যাদার করাই হয়, তাহলে ব্রেন খারাপ স্বপ্ন কেন দেখা, কেমন? এবার আমরা এর উত্তরটা পাবো। অধিকাংশ সময় যখন মানুষের জীবনে স্ট্রেস হয়, প্রচন্ড স্ট্রেস হয়েছে মানুষের জীবনে, হয় তার শরীর খুব খারাপ, বা টাকা খরচা হয়েছে প্রচুর, বিজনেসে লস হয়েছে, বা ধরো বাড়িতে ডিভোর্সের কেস চলছে, বা প্রপার্টির ডিসপিউট চলছে, বা চাকরিতে তার একটা টানাপোড়ান পড়েছে, বা ধরো কোনো মেয়ের অনেকদিন সন্তান হচ্ছে না, তাকে লোকে কথা শুনিয়ে যাচ্ছে, এরকম ধরনের যেটা অনেক দিন ধরে একটা স্ট্রেস চলে আসছে, দীর্ঘদিনের, বা এমন কোন একটা ঘটনা হয়েছে, ধরো কেউ কোনো মেয়ে, বিবাহিত মেয়ে, সে প্রেম করছে, হঠাৎ করে ধরা পড়ে গেছে, এরকম যদি কোনো ঘটনা হয় যেটা শক দেয় মানুষকে, প্রচন্ড শেম দেয়, গিল্ট দেয়, বা এরকম কোনো একটা স্ট্রেস যেটা অনেক দিন ধরে চলে আসছে, মানে একজন বিজনেস করেই যাচ্ছে, সাকসেসফুল হচ্ছে না, একটার পর একটা চাকরির থেকে বের করে দিচ্ছে, এরকম ধরনের কিছু যদি, তো তখন একটা সময় পরে
মানুষ সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। ধরো একজনের বাচ্চা মারা গেছে, সে অন্যান্য দিকে মন ভুলিয়ে রাখার চেষ্টা করে, সে বন্ধুদের সাথে একটু বেরাবে, লোকের সাথে একটু কথা বলবে। এটাকে বলে ডিফেন্স মেকানিজম। যখন প্রচন্ড স্ট্রেস হয় আমরা সারাক্ষণ ধরে এই স্ট্রেসটাকে হ্যান্ডেল করে যেতে পারি না, কারণ ওটাকে হ্যান্ডেল করে যেতে থাকলে মানুষের তো ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাক হয়ে যাবে, এপিলেপটিক অ্যাটাক হয়ে যেতে পারে, সিজার হয়ে যেতে পারে। তেমন বডি তো অতটা স্ট্রেস তো হ্যান্ডেল করতে পারে না, মানে একটা লিমিটেড স্ট্রেস হ্যান্ডেল করতে পারে। তখন আমরা এক একটা ডিফেন্স মেকানিজম ইউজ করি। ডিফেন্স মেকানিজম মানে হচ্ছে স্ট্রেসটাকে ডিল করার জন্য। এই ডিফেন্স মেকানিজম গুলো কিরকম কিরকম হয়? ডিফেন্স মেকানিজম হচ্ছে যেরকম ডিনায়াল, না আমার কিছুই হয় না, আমি ঠিকই আছি, এ তো সবারই হয়। যেরকম ধরো কারো সুগার প্রচুর, আজকের দিনে তো ডায়াবেটিস সবারই, এটাকে ডিনায়াল বলে, না কিছুই হয় না। ডিফ্লেকশন, আমি চাকরি পাচ্ছি না, মানে ডিফ্লেকশন বলছি। ডিনায়ালের পরে হচ্ছে তোমার র্যাশনালাইজেশন। র্যাশনালাইজেশন কিরকম? হ্যাঁ ঠিক আছে, আমি চাকরি পাচ্ছি না, কিন্তু ইন্ডিয়ান ইকোনমিরও তো অবস্থা খুব খারাপ, মানে জাস্টিফাই করে দিলাম আমার স্ট্রেসটা। তারপরে ডিফ্লেকশন, অন্যকে ব্লেম করে দিলাম। তুমি ঘরে আসার পরে ঝগড়া করছো বলে আমি, আমার চাকরিতে অসুবিধা হচ্ছে, তুমি আগের মতন নেই বলে আমি চাকরিটা আগের মতন করতে হচ্ছে। এটাকে বলে ডিফ্লেকশন, ব্লেমিং, অন্যকে ব্লেম করে দিলাম। সে নিজের স্ট্রেসটাকে হ্যান্ডেল করতে পারছে না, সেই জন্য অন্য একজনকে ব্লেম করে দিলাম। কেমন? তারপরে হচ্ছে এরকমই 8টা আলাদা আলাদা ডিফেন্স মেকানিজম। ঠিক আছে, এবারে ডিফেন্স মেকানিজমটাকে যখনই তুমি এনগেজ করে দিলে তখন আস্তে আস্তে একটা সময় পরে ওই থ্রেটটা ব্যাক অফ দি মাইন্ডে চলে যায়, মানে ওটা তোমার মনে নেই। তুমি হয়তো লাইফে তুমি একটা পিস আপ করে দিচ্ছ, ঠিক আছে ভাই, আমাকে কথা আমি যতই করি না কেন লোকে আমাকে ব্লেম করবেই, এটা তুমি র্যাশনালাইজ করে ব্রেনে ঢুকিয়ে নিলে। তোমার কিন্তু হার্ট হচ্ছে, রেগুলারলি এই জিনিসটাতে হার্ট হচ্ছে, কিন্তু তুমি এটাকে ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিলে ব্যাক অফ দি মাইন্ডে। এবারে এটাকে তুমি কনসিয়াসলি, মানে ধরো অনেকেই আছে যারা বাড়িতে যারা ছোট হয় আর কি, যাই হয়ে যাক বাড়িতে, তাদের উপরে মা বাবা দোষ ঢেলে দেয়। ঝড় হলো, কত এর থেকে বলছি তোকে এত নাচানাচি করিস না, বাড়িতে বাচ্চা বেশি নাচলে ঝড় হয়। বাচ্চাটা অবাক হয়ে গেল, ভাই কাল বৈশাখী জ্বর হলো, তার সাথে আমার নাচার কি সম্বন্ধ? ঠিক আছে, তুই স্কুলে ভালো করে পড়াশুনো কর। এবার তুই যদি স্কুলে ভালো করে পড়াশুনো না করিস খুব অনিষ্ট হবে। হয়তো কোনো এক কাকু অ্যাক্সিডেন্ট করে গেছে দিল্লিতে, মা বাবা বলে দিল দেখলি কবে থেকে বলছিলাম ভালো করে পড়াশুনো কর, করিসনি, কাকুটা অ্যাক্সিডেন্ট। তো এরকম বাড়ি, এরকম অনেকেই হয় যে বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে, যে ছোট বাচ্চা যেরকম, মানে হাওয়া চললেও তার দোষ, হাওয়া না চললেও তার দোষ, বৃষ্টি হলেও তার দোষ, বৃষ্টি না হলেও তার দোষ, ঘরে কিছু চুরি হলেও তার দোষ, ঘরে খাবার শেষ হয়ে গেলেও তার দোষ, খাবার শেষ না হলেও তার দোষ, এরকম হয়। এবারে বাচ্চাটা তো আর রোজ ওই অ্যাঙ্গারটাকে নিতে পারে না, সবাই ঝড় এলো তার মধ্যে আমার কি প্রবলেম? তো সেই জন্য বাচ্চাটা ওটাকে একটা ভুলিয়ে নেয়, নিজেকে কিছু দিয়ে ব্যাক অফ দি মাইন্ডের মধ্যে ওটাকে ঢুকিয়ে নেয়। কিন্তু এই যে তাকে কনস্ট্যান্টলি ব্লেম করা হচ্ছে, এটা কিন্তু তার মাথার মধ্যে অনেক ডিপলি কোথাও একটা থেকে যায়। মানে ধরো এরকম হতে 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 সেই বাচ্চাটা 10-12 বছরের হলো, এবার বাড়িতে একটা কাচের প্লেট ভেঙে গেল, হয়তো বেড়ালে ভেঙে দিল, মা বাবা এসে ডাইরেক্ট বলল যে তুই ভেঙেছিস। সে বললো হ্যাঁ ভেঙেছি, আমি ওটা নিয়ে লোফালোফি করছিলাম, ভেঙে গেছে, আর লোফালোফি করবো। তার সে ভাবছে আমার আর ফারাক পড়ছে না, কিন্তু ব্যাক অফ দি মাইন্ডে ওটা রয়ে গেছে। ওকে, এবারে যেহেতু ব্রেনের মধ্যে এরকম একটা পেন রয়ে গেছে যে আমাকে ব্লেম করে দেওয়া হচ্ছে, যখন সে অনেক বড় হয়ে গেছে, ধরো 22-23 বছর তার বয়স, কোনো একটা এরকম ঘটনা হলো
যে একজন সন্দেহ করছে যে কি হয়েছে ভাই, কে ঘরের থেকে এটা সরিয়েছে। সে প্রেডিক্ট করে নিল যে এরা আমাকেই দোষ দেবে, কারণ সবাই তো আমাকেই চিরদিন দোষ দিয়েছে, এরা আমাকেই দোষ দেবে, এটা একটা প্রেডিকশন করে নিল। এবার সেই সময় ব্রেন তোমার ওই পুরনো স্বপ্নগুলোকে তুলে ধরবে, চাপা পড়া পেনগুলো, বুঝেছো? কারণ ওগুলো রিসলভ হয়নি, মানে ওগুলো সলভ হয়নি, ওগুলোকে জাস্ট তুমি ধামা চাপা দিয়ে রেখে দিয়েছো ব্রেনের। তা যে কোনো নেগেটিভিটি তুমি সামনে বলো আর না বলো, সারা পৃথিবীকে চিট করো, কিন্তু এই যে মস্তিষ্ককে কিন্তু তুমি চিট করতে পারবে না, ওটা মাথার মধ্যে থেকে গেছে। এবারে ওটা যে মাথার মধ্যে থেকে গেছে, যে কোনো তোমার লাইফে এখন যদি প্রবলেম হয়, ব্রেন আগে এই যে ধামা চাপা পড়া থ্রেড গুলোকে বের করে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? ওরে যেই তোমাকে একটা নেগেটিভ স্বপ্ন দেখিয়ে দিল প্রচন্ড, তখন তোমার একটা সন্দেহ তৈরি হলো, তখন তোমার একটা অ্যাওয়ারনেস তৈরি হলো যে কিছু একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে? আমি বারে বারে এরকম কেন দেখছি, বা এই স্বপ্নটাই একটা তোমার ডাউট তৈরি হলো। এবার ব্রেন তোমাকে নেগেটিভ স্বপ্ন দেখিয়ে তোমাকে পিঞ্চ করার চেষ্টা করছে, যে যেগুলোকে ভুলে গেছো, মাথার পেছনে ডেকে দিয়েছো, ধামা চাপা দিয়ে দিয়েছো, বুজুম্বাজন দিয়ে দিয়েছো, সেগুলোকে তুলে ধরে অ্যাড্রেস করো। যেরকম মানুষ সাসপেন্ডেড অ্যানিমেশনে যাওয়ার সময় ব্রেন অর্গানগুলোকে মোটিভেট করে ভালো স্বপ্ন দেখিয়ে, যখন তোমার সারাটা দিনই প্রচন্ড নেগেটিভ এক্সপিরিয়েন্সে ভরে যাচ্ছে, তখন ব্রেন পুরনো তোমার ধামা চাপা নেগেটিভ এক্সপিরিয়েন্স গুলোকে তুমি অ্যাড্রেস করো, সেই জন্য তোমাকে নেগেটিভ স্বপ্নগুলো দেখিয়ে ইন্সপায়ার করে। সেই জন্যই বলা হয় দি ড্রিম ইজ আ মেসেজ ফ্রম দি সাবকনশিয়াস টু দি কনশিয়াস ব্রেন। অর্থাৎ যেটা তোমার মনে নেই, যেটা কোথাও চাপা পড়ে গেছে, যেটা ধুলোতে চাপা পড়ে গেছে, সেই সাবকনশিয়াস মাইন্ড থেকে তুলে নিয়ে তোমার কনশিয়াস মাইন্ডে দেওয়া। তো আরেকবার রিপিট করে দিই, ব্রেন আমাদের স্বপ্নের পারপাস গুলো কি কি? নম্বর 1, আমাদের টেম্পোরারি ডেথের পরে, মানে ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাক বা সাসপেন্ডেড অ্যানিমেশনের পরে, স্বপ্ন, সুন্দর স্বপ্ন, মোটিভেটিং স্বপ্ন ব্রেন ইউজ করে আমাদেরকে আবার জাগিয়ে তোলার জন্য। দ্বিতীয়, যখন আমরা মারা যাই, যখন আর জেগে ওঠার কোনো আর উপায় থাকে না, তখন ব্রেন একটা খুব সুন্দর স্বপ্ন দেখে, কেউ একজন চেনা জানার হাত ধরে তুমি অন্য জগতে যাচ্ছ লাইটের মধ্যে দিয়ে, সেরকম একটা স্বপ্ন তৈরি করে তোমাকে বন্ধ করে, যাতে ওই বন্ধ হওয়ার সময় পেনটা না ফিল হয়। তৃতীয়ত, মেমোরিগুলোকে কন্টেক্সচুয়ালাইজ করার জন্য, মেমোরিগুলোকে স্টোর করার আগে, মেমোরিকে ফর্ম করার জন্য স্বপ্ন দেখা। আর চতুর্থ, তোমাকে অ্যাওয়্যার করার জন্য স্বপ্ন দেখায় যে তোমার লাইফে কিছু একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স চলে আসছে, যেটাকে তুমি অ্যাড্রেস করছো। এই হলো 4টে কারণ, মোটামুটি যেটা আমরা কিছুটা সায়েন্টিফিক ফ্যাক্ট দিয়ে, কিছুটা ক্রস ডোমেন অ্যানালাইসিস দিয়ে আজকের দিনে জানি যে এই 4টে কারণের জন্য স্বপ্নগুলো তৈরি হয়। এটা হচ্ছে স্বপ্নের পার্ট। বুঝতে পারলে? তার মানে কি, জীবনে যত লোকের পেছনে লাগবে, চুরি করবে, জোচ্চুরি করবে, জেলাসি করবে, লোভ করবে, হ্যাংলামি করবে, বাঁদরামি করবে, তত স্বপ্নগুলো খারাপ থাকবে, মেমোরিগুলো খারাপ থাকবে। যে কোনো একটা সময় হার্ট অ্যাটাক হলে, আর যেই ব্রেন ওই স্বপ্নগুলো দেখাবে, আর বলবে দো সারাক্ষণ দিদিকে খামচে যাচ্ছে, আর জেগে থেকে লাভ। কিন্তু সেটাই যখন তুমি প্রচুর গাছ লাগাচ্ছ, সেখানে প্রচুর পাখি আসছে, প্রজাপতি আসছে, তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু খেটে খেটে কিছু একটা অর্জন করলে, সেই অর্জনের মধ্যে থেকে কাউকে একজনকে দিলে, কোনো একটা জিনিস ভেঙে গেছে গুছিয়ে রাখলে, যখন এরকম মেমোরি থাকে, আর যখন তোমার হার্ট অ্যাটাকটা হবে, ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাক বা সাসপেন্ডেড অ্যানিমেশনে যাবে, এক্সট্রিম স্ট্রেস হবে, তখন ব্রেন যখন সেইটাকে দেখাবে, বাহ কি সুন্দর গাছ লাগাচ্ছে, শরীর একদম শিথিল হয়ে আসবে, বাহ
কি সুন্দর গুছিয়ে রাখছে সব, বা কি সুন্দর পাখি, কি সুন্দর প্রজাপতি। তখন হাটের আবার ইচ্ছে হবে যে না, আমি বেঁচে থাকি, আমি একটু প্রজাপতি দেখবো, আমি আবার একটু গাছ দেখবো। সুতরাং যাদের জীবনে মেমোরি কম, মেমোরি তৈরি হয়নি, যাদের জীবনে ঘরের বাইরে বেরোয়নি, মেমোরি তৈরি হয়নি, তাদের কোনো অর্গ্যানের উপরে স্ট্রেস পড়ার পরে, শরীরটা বন্ধ হওয়ার পরে বেঁচে ওঠার সম্ভাবনাটা অনেক কম। তারা স্বপ্ন কম দেখে। খুব সুন্দর এটা তুমি ধরেছ। তুমি খেয়াল করে দেখবে, যারা হোম মেকার, হাউস ওয়াইফ, তাদের 60 বছর হওয়ার পরে না তাদের ঘুমটা অলমোস্ট চলে যায়, ঘুমোতেই পারে না, কারণ পারপাসটাই তো নেই ঘুমের, মেমোরি তো নেই, মেমোরির রিকলই তো নেই, বুঝেছো তো? তো সেই জন্যই জীবনে যত তুমি স্ট্রাগল করবে মানে হচ্ছে কষ্ট করবে। ধরো 10 কিলোমিটার হেঁটে হেঁটে তুমি স্কুলে গেলে, এই যে স্ট্রাগলের পরে তুমি যে অ্যাচিভ করলে, এইগুলো যদি তোমার মেমোরিতে হয়, এবং তোমার হার্টটা বন্ধ হওয়ার পরে ব্রেন যখন এই মেমোরিটা দেখাচ্ছে, দেখো কত হেঁটে 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 কত দূরে স্কুলে, মানে স্ট্রাগল করার পরে ভালো কিছু একটা হবে, এই মেমোরি দেখাতে থাকছে ব্রেন। তোমার শরীরে কত যন্ত্রণা, তাও তুমি রোজ 4 ঘন্টা করে ডেলি প্যাসেঞ্জারি করে অ্যাকিউলিতে আসছো সার্ভিস করার জন্য, রাত জেগে জেগে পেশেন্টদেরকে তুমি সেবা করছো, তোমার তোমার ব্রেন দেখাচ্ছে তোমাকে, তোমার হার্ট বন্ধ হয়ে গেছে, তোমার ব্রেন দেখাচ্ছে। আবার সকালে ব্যাঙ্গালোরের ট্রাফিকে ঘরে রান্না বান্না করে সবার মুখ জামটানি খেয়ে 2 ঘন্টা ট্রাফিক করে অ্যাকিউবি ল্যাবসে এসে সারাদিন কাজ করে আবার গিয়ে ঘরে রান্না বান্না করে সবাইকে খাইয়ে একটু আধা ঘন্টা শুয়ে একটু ঘুমোতে না ঘুমোতেই আবার পড়াশুনো নিয়ে বসা, এরপরে রাতে কি সুন্দর ঘুম হচ্ছে। এবার তোমার হার্টটা বন্ধ হওয়ার পরে তোমার ব্রেন যখন তোমাকে এই স্বপ্নটা দেখাচ্ছে যে দেখো, হার্টকে বলছে দেখো কত স্ট্রাগল তুমি আগে করেছো, কত বাস জার্নি করেছো, করার পরে দেখো কত স্যাটিসফাইড ভাবে তুমি রাতে ঘুমোতে পেরেছো, দেখো কতজন পেশেন্টের লাইফ তুমি চেঞ্জ করেছো, দেখো কতজন ইনভেস্টরের সাথে তুমি কমিউনিকেট করেছো, দেখো তুমি ফিনান্সের কিছু না জেনেও কত ইনভেস্টমেন্ট করেছো, এরকম দেখাচ্ছে তোমাকে। এবার তখন হার্টের মনে হচ্ছে না, বেঁচে থাকতেই হবে, আমি প্রচুর কষ্ট করেছি, কষ্টের পরে ভালোও হয়েছে। হ্যাঁ, এবারে তার জায়গায় ধরো তোমার জীবনটা এরকম হলো, এর পেছনে লাগছো, ওর পেছনে লাগছো, এ কি বলছে, ও কি বলছে, ওকে ম্যানিপুলেট করছো, তাকে গ্যাসলাইট করছো, এখান থেকে টাকা মারছো, ওখানে টাকা লাগাচ্ছো, এই করে যাচ্ছে। এবারে তোমার হার্ট অ্যাটাকটা হলো। মানে স্ট্রাগলটাকে ফিজিক্যাল মানে শারীরিক ভাবে চাই। হ্যাঁ, কিটাকে স্ট্রাগল মানে আপনি যে বলছেন স্ট্রাগল, যে হ্যাঁ, তো মেমোরিতে তো তোমার দৈনন্দিন কাজটাই ঢুকবে তো। আচ্ছা, মানে শারীরিক পরিশ্রমটা চাই আর কি। শারীরিক মানুষ মানে একটা সিচুয়েশনাল স্ট্রাগল চাই, স্ট্রাগল মানে কষ্ট করে, প্রচুর কষ্ট করে কিছু একটা অ্যাচিভ করা, সেটাকেই তো স্ট্রাগল বলে। ঠিক আচ্ছা। আছে, হুম। এবারে ধরো এই স্ট্রাগলের লাইফটা যখন তোমার থাকবে, মেমোরিতে যখন স্ট্রাগল গুলো থাকবে, তখন তোমার হার্টটা যেই বন্ধ হয়ে যাবে, শরীরটা বন্ধ হয়ে যাবে, ব্রেনটা দেখাবে দেখো কত স্ট্রাগল করেছে, তখন হার্টের মনে হবে হ্যাঁ সত্যি তো, স্ট্রাগল করাটা তো খারাপ না, স্ট্রাগলের পরে সবসময় ভালো হয়েছে, তখন হার্টটা আবার স্টার্ট হয়ে যাবে। কিন্তু তোমার যদি মেমোরি সেই সময় ব্রেনের কাছে আর কোনো মেমোরি না থাকে, এই সমস্ত ব্রেন কি দেখাচ্ছে, এই দেখো দিদি সাথে ঝগড়া করেছে, হার্ট তখন বলছে দূর এমনিতেই এনার্জি নেই, জাগলে আবার দিদির সাথে ঝগড়া করতে হবে, এনার্জি ওই হতেই যাবে, দূর আমি আর জাগবো না, বলে হার্টটা বন্ধ হয়ে যাবে। তার মানে আমার বইতে একটা কোট আছে, তুমি হয়তো তোমার মনে থাকতে পারে, the less you struggle the more you suffer। যত কম তুমি স্ট্রাগল করবে তত বেশি তুমি সাফার করবে, হুম। যত তুমি লেজি হবে তত বেশি সাফার করবে। স্ট্রাগল মানেটা হচ্ছে শারীরিক, যেটা তুমি সামনে দেখতে পাচ্ছ, আর সাফারিং মানেটা হচ্ছে মেন্টাল, যেটা তুমি বুঝতে পারছো না, সাবকনসিয়াস।
ব্রেন বুঝতেই পারছে না কি হচ্ছে, সেটাকে বলে সাফারি। সেই জন্যই যারা লোক ঠকায়, চুরি করে, চুরি করে, ডিসঅনেস্ট, সারাক্ষণ টাকা টাকা করছে, লোককে চিট করছে, তারা প্রচন্ডই প্রথমে নেগেটিভ স্বপ্ন দেখে, তারপরে তাদের ঘুমটা টোটালি 12টা বেজে যায়। ঘুম তো চলেই যায়, সাথে সাথে স্বপ্ন তো ব্যাস এবং চলে যায়। অধিকাংশই তারা হার্টের পেশেন্ট হয়েছে, কারণ ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাকের পরে হার্টের আর মোটিভেশনটা থাকে না। তো প্রত্যেকবার ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাক হওয়ার পরে হার্টটা আরেকটু উইক হয়ে যায়, আরেকবার হলো আরেকটু উইক হয়ে যায়, আরেকবার হলো আরেকটু, মানে হার্টটা ভালো থাকার আর কারণ খুঁজে পায় না, হার্টের মন খারাপ হয়ে যায়, এবার দূরে, মানে কোনো ভালো জিনিসই এখানে নেই, ভালো ফিলিংসই পাচ্ছি না। হার্টটা প্রচন্ড ভালো ফিলিং, এবং স্ট্রাগলটা হার্টটাকে একটা ভালো ফিলিংস দেয়, কারণ সব অর্গান রেস্ট পায়, চোখ রেস্ট পায়, মুখ রেস্ট পায়, হাত রেস্ট পায়, বেচারা হার্ট তো রেস্ট পায় না, রেস্টলেস, জন্মের থেকে মরা পর্যন্ত ওকে চলতে হবে। তো আমাদের তো ওটাকে মোটিভেটেড রাখতে হবে, তো হার্টকে তো জানতে হবে যে আমি এত কষ্ট করছি, তার ফলে একটা ভালো কিছু হচ্ছে। এবারে তোমার যদি লাইফটা এরকম হয়, এত কষ্ট করছি, তারপরে দিনের শেষে দুই মেয়ে মিলে পিচিং করছে, হার্টটা দুঃখ পাবে যে দূর এত কষ্ট করছি, কিন্তু কষ্টের পরে আমাকে কোনো ভালো ফিলিংস দিচ্ছে। কিন্তু ওটাই যদি তুমি প্রচুর খেটে, এই যে আজকে তুমি একটু একটু করে নিজের পায়ে দাঁড়াচ্ছ, হার্টের, সেই জন্যই তুমি দেখবে আগে তোমার প্রচন্ড বুক দুধপুর করতো, তোমার তো হিস্ট্রিতে ছিল, তো অ্যাংজাইটির হিস্ট্রি ছিল, তোমার এনার্জি লাইফ আসে এক এক সময় 700, নেগেটিভ এনার্জি 700 হয়ে যেত, শ্বাসকষ্ট হতো, কারণ হার্ট আর চলতে চায় না, ভালো কিছুই নেই, কোনো স্ট্রাগল নেই, ঘরে বসে রয়েছো, শর্টস দেখছো সারাদিন, মানে ওই 2-4টা পদ রান্না করছো, রান্না করে ভাবছো কি না কি করে দিলে, কিন্তু ওটাতে তো স্ট্রাগল নেই, হাতের কাছে রান্নার জিনিস চলে আসছে, গ্যাস আছে, এটা দৈনন্দিনের মতন এটা রেঁধে ছেড়ে দিলে, কোনো স্ট্রাগল নেই। হার্টটা কনভিন্স হতে পারছে না যে ভাই আমি কেন কাজ করবো, ভাই কাজ করার পরে আমার ফিলিংসটা কোথায়। তো সেই জন্যই যত তুমি একটা স্ট্রাগলিং লাইফ লিড করবে, শর্টকাট না খুঁজে, এখনকার দিনে তো সবাই চায় যে, মানে মোটামুটি সবাই বলতে হচ্ছে, একটা অধিকাংশ পপুলেশন চায় আমি আইডিয়া দেব, আমি অ্যাডভাইস দেব, বুদ্ধি দেব, সামনের জন কাজ করবে। তুমি যদি আজকে সবার, মানে একটা অধিকাংশ, পার্টিকুলারলি ভারতের মধ্যবিত্তের এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, কেউ যদি জিজ্ঞেস করে হ্যাঁ তোর নামটা কি, আমার নাম রিয়াশ্রী, এ মা, তোর মা বাবা তোর নাম প্রিয়াশ্রীও রাখতে পারতো, আমার দিদির নাম প্রিয়াশ্রী, এ মা মৌশ্রীও রাখতে পারতো। একটা অ্যাডভাইস দিতে হবে, একটা কিছু বলতে হবে, একটা নেগেটিভ ফিলিংস দিতে হবে, কিরে আজকাল কি করছিস, আমি ওই অ্যাকুলির সাথে জড়িত আছি, এই মা এই বয়সে অ্যাকুলির সাথে জড়িত আছিস, কি সুন্দর ঘরে বসে খেতিস বসতিস, তার জায়গায় রোদে ঘুরে বেড়াচ্ছিস, এ বেশি দিন পারবি না করতে, একটা আইডিয়া দিয়ে দিল। আবার তোমাকে কেউ জিজ্ঞেস করলো কিরে তোর ছেলের অবস্থা কিরকম, তোমার ছেলে না খুব একটা পড়াশুনো করে না, আরে ওই আমার ছেলেও আগে করতো না, ওকে টিউটার দিয়ে দে, 4টে টিউটার দিয়ে দে, আর একটু রাগি টিউটার রাখবি, প্রচন্ড মারবে, দেখবি পড়াশুনো হয়ে যাবে, অ্যাডভাইস। যে দেশে লোকেরা কর্ম করে না, যাদের মগজে কোনো বুদ্ধি নেই, ঝিলু খালি ঘিলু, তারা সবসময় অন্যকে, মানে অন্যের কথা বলছে সেটা সে শুনছে না, সে নিজের মনে প্রিপেয়ার করছে যে আমি কি অ্যাডভাইস দেব। তো যখন স্ট্রাগল লাইফে থাকে না, তখন লোকে এরকম অ্যাডভাইসবাজি করে যায়, এবং যারাই অ্যাডভাইসবাজি করে তারা প্রচুর খারাপ স্বপ্ন দেখে। এখানে আরেকটা অন্য কনটেক্সটে আমি বলছি, আমরা একদম কিন্তু এখনো আমরা কিন্তু এখনো স্বপ্নের মিনিংটা নিয়ে চর্চা করিনি, বিভিন্ন আচ্ছা, স্বপ্নের মানেটা কি, এটা হয়তো আমরা কালকের পডকাস্টে এক্সটেন্ড করব, কারণ আচ্ছা, স্বপ্নটা তো খুব ডাইভার্স। আজকে আমরা বোঝার চেষ্টা করছি যে স্বপ্নটা কি, আচ্ছা, কেমন, হ্যাঁ, কারণ যদি আমরা বেসিকটাই না বুঝি, তাহলে তার মানে বুঝে কি লাভ। একদম। তো আমি একদম বাচ্চাদের মতো একটা কোশ্চেন করছি আপনাকে, যে আহ, যেহেতু মানুষের
একটা স্ট্রাগল লাইফ হলে, কিছু একটা অর্জন করলে সে ভালো স্বপ্ন দেখে, তাই তো? তাহলে পশু পাখি, সে ভালো স্বপ্ন দেখে কিনা সেটা জানা নেই, কিন্তু তার হার্টটা ভালো থাকে, কারণ ট্রানজিয়েন্ট হার্ট অ্যাটাক হলে ভালো স্বপ্নগুলো রিকল করিয়ে তুলে দাঁড় করি। সেও খারাপ স্বপ্ন দেখে। তো এটা যখন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, পশু পাখি এদের এদের ক্ষেত্রেও কি প্রযোজ্য যে তারা স্বপ্ন দেখে? তারাও তো স্ট্রাগল করে। দেখো, ঘুম জিনিসটা সবার মধ্যেই কমন, হ্যাঁ। গাছেদের মধ্যেও কমন, পশুদের মধ্যেও কমন, ব্যাকটেরিয়ার মধ্যেও কমন। হুম। মেমোরি জিনিসটা সবার মধ্যেই কমন। যেরকম একটা নবজাত বাছুরকে তুমি যদি ছেড়ে দাও, সে ঘুরে টুরে এসে ঘাস খেয়ে আবার কিন্তু ঘরে চলে আসে। মানে নবজাত বাছুররা তোমাদের স্কুলে যাওয়া ছেলে মেয়েদের থেকে অনেক বেটার। এখন তো সেই ক্লাস 10-এ পড়ছে ছেলেকেও তার মা স্কুলে নিয়ে যায় নাকি, সে বাছুরের থেকে অধম। কিন্তু বাছুরের কিন্তু এরকম না, নবজাত বাছুর 7 দিন বয়স, ছেড়ে দাও, ঘুরে ফিরে ঘাস খেয়ে আবার ফেরত চলে আসে। তো মেমোরি আছে বলেই তো সে ফেরত আসতে পারছে। হুম। তো যেহেতু বাছুরের মেমোরিও আছে, ঘুমও আছে, স্ট্রেসও আছে, আমরা এটাও জানি যে মানুষের যেরকম স্ট্রেসে কর্টিসল নামক হরমোনটা বেড়ে যায়, যে কোনো প্রাণীকেও যদি স্ট্রেসে ফেলা হয় তাহলে তাদের কর্টিসলটা বেড়ে যায়। এখন তো ভেটেরিনারি সায়েন্স রয়েছে, ভেটেরিনারি সায়েন্সে অনেকে পেট নিয়ে যায়। পেট মানে হচ্ছে যার পালতু জানোয়ারদের নিয়ে যায়। যেরকম ঘরে টাকার কোনো প্রবলেম দীর্ঘদিন চললে সেই ঘরে যদি কোনো কুকুর পোষা হয় তার লিভারেও প্রবলেম দেখা দিতে আরম্ভ করে, ওয়ারির জন্য। ওকে, তো আমরা মোটামুটি আজকে এটা জানি যে আমাদের চারধারে যে প্রাণীরা রয়েছে তাদের মোটামুটি সবারই ফিজিওলজিটা আমাদের মতনই, কম বেশি কিছুটা। যখন এনভায়রনমেন্টটা খারাপ হয় গাছেরও গ্রোথ কমে যায়, গাছ কম গ্রোথ করে। কেমন প্রচন্ড গরম যখন পড়ে, রোদে গাছ পাতা ফটোসিনথেসিস বন্ধ করে দেয়, মানে প্রচন্ড রোদে মানুষও ঘুরতে যেতে পারে না, গাছও ঘুরতে যেতে পারে না। কেমন জল প্রচুর বেশি হয়ে গেলে গাছ পচতে আরম্ভ করে দেয়। ঠিক সেরকমই আমাদেরও, মানে তুমি যদি প্রচুর ঝোল খেয়ে যাও, ডাল ঝোল, চাটনি ও ঝোলা চাটনি, অনেকে আছে না বাঙালিদের মধ্যে, কষিয়ে কষিয়ে মাংস, এত এত ঝোল, তার আগে মাছের ঝোল, তারপরে ফুলকপির ঝোল। তো এইরকম প্রচুর জল শরীরের মধ্যে ঢুকিয়ে দিলে গাছেদের মতনই শরীরটা পচতে আরম্ভ করে দেয়। তো আজকে আমরা এইগুলো তথ্যগুলো জানি। যেরকম আমরা জানি যে ভেটেরিনারি সায়েন্সের কিছু পেপার পাবলিশ হয়, সেখান থেকে আমরা জানি যে যখনই চিড়িয়াখানাতে একটা অ্যাটেন্ডার একটা প্রাণীকে দেখে যাচ্ছে, সেই চিড়িয়াখানাতে সেরকম আরেকটা প্রাণী নিয়ে আসা হলো, সাপ নিয়ে আসা হলো। তো দেখা গেছে কোবরারও থাইরয়েড ডিসঅর্ডার হয়ে যায়, মানে জেলাসি হয়েছে, থাইরয়েড ডিসঅর্ডার ছাপেরও হয়ে গেছে। তো মানুষের মতো মোটামুটি থাইরয়েডের পেছনে জেলাসিটা একটা প্যাথোলজিক্যাল জেলাসিটা একটা কারণ। তো যেহেতু আমাদের কাছে এভিডেন্স আছে যে স্ট্রেসে মানুষের যেরকম ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, প্রাণীদেরও হয়, গাছেদেরও হয়। যেরকম মানুষ ঘুমায়, গাছও ঘুমায়, প্রাণীও ঘুমায়। যেরকম ঘুম ভালো হলে মানুষেরও ডেভেলপমেন্ট ভালো হয়, প্রাণীদেরও ডেভেলপমেন্ট ভালো হয়। চিন্তায় যেরকম মানুষদের লিভার যায়, কুকুরেরও লিভার যায়। জেলাসিতে যেরকম মানুষদেরও থাইরয়েডের ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকে, সাপেরও থাকে। সেই জন্য, এবং যেহেতু আমরা জানি যে বাছুরকে ছেড়ে দিলে বাছুর ঘুরে ফিরে আবার ওই জায়গায় ফেরত আসতে পারে, পাখিরা হাজারো কিলোমিটার যায়, ওদের কাছে তো আর জিপিএস নেই, গুগল নেই। সাইবেরিয়ার পাখিরা ইন্ডিয়াতে চলে আসে ঠান্ডার দিনে, হাজারো কিলোমিটার উড়ে আসছে আবার চলে যাচ্ছে, তাদেরও মেমোরি আছে। তো যারাই মরে বাঁচে মেমোরি আছে, যাদের স্ট্রেস হয়, যারা ঘুমোয়, এটা একটা কোরিলেট করে বলা যায় যে তারাও স্বপ্ন দেখে। কারণ তারা মুখ থেকে, আমরা যে স্বপ্ন দেখি এটা আমরা জানি, কারণ আমরা ভাষার মাধ্যমে সেটাকে
প্রকাশ করতে পারে। এক্সপ্রেস করতে পারে। এবার কুকুর তো আর বলতে পারবে না যে আমি স্বপ্ন দেখি কিনা, কিন্তু আমরা বাকি সমস্ত তথ্যকে কোরিলেট করে বলতে পারি যে কুকুর স্বপ্ন দেখে। তো তুমি কেন বারে বারে জলে পড়ে যাচ্ছিলে স্বপ্নতে, এটা আমরা কালকে চর্চা করব। আজকে আমাদের পুরো আমরা স্বপ্নটাকে বোঝার চেষ্টা করছি যতটা সম্ভব বৈজ্ঞানিকভাবে, যতটা সম্ভব একটা সাধারণভাবে। এবং যেহেতু তুমি বললে যে আমি ছোট বাচ্চাদের মতন প্রশ্ন করছি, আমি এখানে আরেকটা তথ্য বলছি। অনেক সময় দেখবে যে স্কুলের বাচ্চাদের, হয়তো তোমার বান্ধবীদের জিজ্ঞেস করলে জানবে, বা অন্যান্য দর্শক শ্রোতা যারাই তাদের জিজ্ঞেস করলে জানবে, এরকম অনেক সময়ই হয়েছে যে বাচ্চা, বা তুমি নিজেও হয়তো খেয়াল করে থাকবে, ক্লাস চলছে, বাচ্চা জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, এরকম তো হয়েছেই। এটাও এক ধরনের এপিলেপসি, এটাও এক ধরনের স্বপ্ন দেখা। ব্রেইন যখন একটা সিচুয়েশনে প্রচন্ড স্ট্রেস হয়ে যায়, ধরো টিচার প্রচন্ড এনার্জি খাচ্ছে, টিচার ভালো পড়াচ্ছে না, ইন্টারেস্ট হচ্ছে না, বডি একদম এনার্জি লেস হয়ে যাচ্ছে, তখন ব্রেন একটা ড্রিম স্টেটে নিয়ে চলে যায়। তো সুতরাং এপিলেপসিটাও কিন্তু এক ধরনের স্বপ্ন। মানে অনেক সময় টিচাররা কমপ্লেন করে বাচ্চা ক্লাসে মন দিচ্ছে না, বাইরের দিকে তাকিয়ে রয়েছে। আমি তোমার এই পডকাস্টের মাধ্যমে আমি সেই সমস্ত টিচারদেরকে এবং তার মা বাবাদের বলতে চাই যে এরকম যদি কোনোদিনও আপনাদের কাছে আসে, তাহলে বাচ্চাকে কয়েকদিন একটু রেস্ট দেবেন, যাতে তারা ঘুমোতে পারে। যেমন তাদের বডি আর স্ট্রেস হ্যান্ডেল করতে পারছে না, সেই জন্য এটা কিন্তু এপিলেপসির বিগিনিং। দিস ইজ এ টাইপ অফ এপিলেপসি, ইটস এ সিরিয়াস মেডিকেল কন্ডিশন। এবং সেই সমস্ত বাচ্চাদের একটু নিউরোলজিস্টকে দেখিয়ে নেওয়া, পার্টিকুলারলি পিডিয়াট্রিক নিউরোলজিস্ট যারা, সেই সমস্ত বাচ্চাদের ইইজি করিয়ে নেওয়াটা আর্লি এপিলেপটিক রিস্কের অ্যাওয়ারনেস দিতে পারে, এবং সেই বাচ্চাদেরকে একটা প্রিভেন্টিভ স্টেপ নেওয়া হলে তাদের লাইফটা অনেক বেটার হতে পারে। তো এটাও কিন্তু এক ধরনের স্বপ্ন, যে বাচ্চা বাইরে তাকিয়ে রয়েছে, সে ইচ্ছে করে না, সে কিন্তু জানেও না, তার ব্রেনটা সুইচ অফ হয়ে গেছে, ওই একটা ড্রিম স্টেটে নিয়ে গেছে, সে অন্যদিকে তাকিয়ে রয়েছে, তার চোখটা খোলা, কিন্তু তার কিন্তু বডিটা ড্রিম স্টেটে চলে গেছে। ওকে, তো এটাও এক ধরনের স্বপ্ন। আবার অনেক সময় তুমি প্রবাদ শুনবে, লোকে বলে আমার স্বপ্ন আমি বড় হয়ে ডাক্তার হব। হ্যাঁ, 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 আমি এটাই এই টপিকে আসতে চাইছিলাম এরপর, যে আমার এই স্বপ্ন আছে, আমি বড় হয়ে এটা হতে চাই। এটা কিন্তু ভাষার বিকৃতি। আচ্ছা। কেউ ডাক্তার হব এরকম স্বপ্ন দেখে না, এটা সে কল্পনা করে। আচ্ছা। তুমি তুমি ধরো কল্পনায় বসলে, আমাকে কি সুন্দর একটা লাল শাড়িতে লাগছে, তারপরে আরেকটু কল্পনা লাগালে তার গলায় একটা গোল্ড চেন ঝোলানো, তারপরে আরো একটু কল্পনাটাকে এগালে দেখলে তোমার পাশে একজন রাজা দাঁড়িয়ে, আরো একটু কল্পনাকে এগালে তার পাশে একটা, তার কাঁধে একটা তলোয়ার, তাও আবার একটু কল্পনাকে এগালে তুমি একটা রাজপ্রাসাদ দেখতে পারলে। এবার তুমি ভাবলে আমার স্বপ্ন হচ্ছে রাজ পরিবারে বিয়ে করা। না, এটা তোমার কল্পনা। আচ্ছা। কল্পনা আর স্বপ্ন কিন্তু এক নয়। কল্পনাটাকে ভাষার বিকৃতির কারণেই লোকে স্বপ্ন বলে। কারণ আমাদের দেশটা একটা বিকৃতির এমন একটা সীমা ছাড়িয়ে গেছে, যেখানে আমরা যে কোনো কিছু বলি, যা ইচ্ছে তাই করি। তোমার স্বপ্ন কি, বড় হয়ে কি হবে? আরে বাবা, তুমি যদি জানলেই যে তোমার স্বপ্নটা কি, তাহলে ওটা স্বপ্ন কি করে হবে? স্বপ্ন তো একটা অ্যাবস্ট্রাক্ট। ব্রেন স্বপ্নটা তৈরি করছে যেটা সে জানছে না সেটার জন্য, তাই না? সে জানছে না যে হার্টটা কেন বেঁচে থাকতে চাইছে না, স্বপ্ন দেখাচ্ছে। সে জানছে না যে ওই পারে, মৃত্যুর ওই পারে কি আছে, সে স্বপ্ন দেখাচ্ছে। সে জানছে না কোন মেমোরিটাকে কিভাবে কোরিলেট করব, সে স্বপ্ন দেখাচ্ছে। সে জানছে না যে স্ট্রেসটাকে কি করে হ্যান্ডেল করব, এপিলেপসি করে দিয়ে স্বপ্ন দেখাচ্ছে। তো
তো যেটা ব্রেন বুঝতে পারছে না সেটাকেই তো শব্দের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছে। তোমার স্বপ্ন কি? তুমি বড় হয়ে কি হবে? আরে ভাই, আমি যদি জানবই যে আমি বড় হয়ে কি হব, তাহলে সেটা স্বপ্ন কি করে হলো? সেই জন্যই যে প্রবাদ বাক্যগুলো, স্বপ্নকে সফল করতে গেলে প্রচন্ড ওয়ার্ক করতে হয়। স্বপ্নটা অ্যাবস্ট্রাক্ট, যেটা আমাদের একটা বিষয়বস্তুকে, আমাদের জীবনকে বুঝতে সাহায্য করে। স্বপ্নটা লিটারাল না, স্বপ্ন আমাদেরকে ডাইরেকশন দেয় না জীবনে। স্বপ্নটা যে জিনিসটা বুঝতে পারে না সেটাকে বোঝানোর চেষ্টা করে। এবারে তোমার যদি স্বপ্ন হয় রাজ পরিবারে বিয়ে করো, তুমি তো জানো যে তুমি, এটা স্বপ্ন না, এটা ইচ্ছে, এটা কল্পনা। তাই ইচ্ছে, কল্পনা আর স্বপ্ন এক না। তোমার স্বপ্ন বড় হয়ে কি হবে এটা কিন্তু কোনোদিনও প্রশ্ন হতে পারে না। ওই যে ভারতের মূর্খ এডুকেশন সিস্টেম, সেই মূর্খ এডুকেশন সিস্টেম থেকে বেরোনো মূর্খ ছাত্রছাত্রীর দল, সেই মূর্খ ছাত্রছাত্রীর দল বড় হয়ে সেই মূর্খতার কন্টিনিউয়েশন, তার থেকে এই জিনিসগুলো হয়। স্বপ্নটা একটা অ্যাবস্ট্রাক্ট, আমাদের মনের একদম গভীরে যে জিনিসগুলো লুকিয়ে রয়েছে সেগুলো বুঝতে আমাদের সাহায্য করে। যেটা আমাদের ব্রেন বুঝতে পারে না সেটা বোঝার চেষ্টা করতে সাহায্য করে। কিন্তু যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা স্বপ্ন না। মানে তোমার একটা থ্রেড সলভ হয়ে যাওয়ার পরে, যেরকম আমি তোমাকে এই পরিপ্রেক্ষিতে বলছি, তোমার হিস্ট্রি থেকে আমি জানি তোমার মা মারা যাওয়ার পরে তুমি প্রচুরবার মাকে স্বপ্নতে দেখেছো, কিন্তু এখন আর তুমি মাকে স্বপ্নতে দেখো না ইদানিং। না, গত 1 বছর অ্যাটলিস্ট আমাদের কাছে হিস্ট্রি নেই তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। কেন আগে স্বপ্নতে দেখতে? কারণ তোমার এরকম চরিত্রের অনেক ভাগই ছিল, তোমার শরীরের অনেক ব্যাধি ছিল যেটা তোমার মায়ের মতন ছিল। ব্রেন বুঝতে পারছে না বলে তোমার মায়ের চরিত্রটাকে বারবার তোমার চোখের সামনে এনে চেষ্টা করছে যে তুমি আরেকটু বোঝার চেষ্টা করো। এখন তুমি নিজের শারীরিক অবস্থা বুঝেছো, মানসিক অবস্থা বুঝেছো, তোমার প্রবলেম গুলো বুঝেছো, গেট ওভার করেছো, সেই জন্য আর সেই মায়ের দরকার পড়ছে না। আচ্ছা। স্বপ্নতে আসে। তো যখনই তোমার একটা প্রবলেম সলভ হয়ে যাবে সেই স্বপ্নটা চলে যাবে জীবন থেকে। আজকে কিন্তু তুমি আর জলে পড়ার স্বপ্ন দেখছো না, কারণ আজকে তুমি জলে পড়ছো না। আজকে কিন্তু তুমি পরীক্ষা ইনকমপ্লিট করার স্বপ্ন দেখছো, কারণ আজকে তো তুমি পড়াশোনাটা ভালো করে না করলে চাপকানি খাবে, সেটা স্বপ্ন দেখার দরকার নেই, সেটা তো বাস্তবেই খাও। তো সেই জন্য আর স্বপ্নের সাথে পরীক্ষার কোনো সম্বন্ধ নেই, রোজই পরীক্ষা চলছে, রোজই পড়াশোনা করছো। সেই জন্য সবসময় মনে রাখবে, ভাষা এমন একটা জিনিস যেটাকে প্রচন্ড ইভ্যালুয়েট করে তারপরে ইউজ করা উচিত। কোনো বাচ্চাকে জিজ্ঞেস করা উচিত না যে তোমার স্বপ্নটা কি। সে যদি বলে দেয়, সে যদি ভাবে যে ইচ্ছা আর স্বপ্ন একই জিনিস, তাহলে কিন্তু সে নিজের লাইফটাকে কোরিলেট করতে পারবে। তোমার ইচ্ছে তোমার ইচ্ছেই, তোমার বাঞ্ছনা বাঞ্ছনা, তোমার মান্যতা মান্যতা, তোমার ধারণা ধারণা, তোমার বুদ্ধি বা ল্যাক অফ ইট বুদ্ধি, তোমার ঘিলু মানে তোমার ঘিলু, তোমার বিচার মানে বিচার, বিচারধারা মানে বিচারধারা, চিন্তা মানে চিন্তা, চিন্তাধারা মানে চিন্তাধারা, শিক্ষা মানে শিক্ষা, জ্ঞান মানে জ্ঞান, জ্ঞান মানে জ্ঞান দেওয়া না। ঠিক সেইভাবেই ইচ্ছে মানে ইচ্ছেই, স্বপ্ন মানে স্বপ্ন। ইচ্ছে মানে স্বপ্ন না, আর স্বপ্ন মানে ইচ্ছে না। একদম বোঝাতে পারলাম? বেসিকটা খুব ভালোভাবে বুঝলাম। স্বপ্ন মানে কি? চাপকানোর স্বপ্ন দেখো না, পড়া পারছো না, কেউ চাপকাচ্ছে। না, এমনটা কখনো দেখিনি। ওটা সাধারণ ব্যাপার হয়ে গেছে সেই জন্য। ঠিক আছে। বলো। আজকে তো আমরা মোটামুটি স্বপ্ন কি, স্বপ্ন মানুষ কেন দেখে, বা মানুষ ছাড়াও পশু পাখি তারা স্বপ্ন দেখতে পারে কিনা সেই সম্বন্ধে। আমি জানি না, কিন্তু আমি কোরিলেট করে বলতে পারি হাইলি প্রবাবিলিটি রয়েছে যে তারা স্বপ্ন দেখে। আচ্ছা,
ঠিক আছে। স্বপ্ন না দেখলে কি আর মানুষের মতন মূর্খ জানোয়ারদের সাথে থাকতো? স্বপ্ন দেখে, বুঝতে পারে না, সেই জন্যই থাকে। ঠিক আছে, আজ তবে এই স্বপ্ন সম্পর্কে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আলোচনা অবশ্যই কালকে হবে। আজকে স্বপ্ন নিয়ে তাদের প্রশ্ন করতে চায় বা যাদের অবশ্যই স্বপ্ন তারা শেয়ার করতে চায়, তারা বুঝতে চায়, তারা স্বপ্ন সম্পর্কে আপনাদের যাদের যা কোয়ারি আছে বা স্যারের কাছে জিজ্ঞাসা আছে, আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা অবশ্যই তাদের প্রত্যেকের প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার। ধন্যবাদ।